আচ্ছা, তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে এই রেট থিওরি গুলা, ঠিক আছে, মানে কিভাবে কিভাবে ইলেকট্রিসিটির দামগুলা নির্ধারণ করা হলো। তো আমরা দেখলাম যে গত ক্লাসের সামারি হচ্ছে যে যে আমাদের ইলেকট্রিসিটির বিভিন্ন ধরনের কস্ট থাকে। তো ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য বিভিন্ন রকম কস্ট থাকে, ঠিক আছে। তো একটা কস্ট হচ্ছে ফিক্সড কস্ট, আর একটা কস্ট হচ্ছে যে এনার্জি কস্ট। ফিক্সড কস্ট হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করার সময় আমাদের যে যে খরচগুলো, ঠিক আছে, বা এই সংক্রান্ত খরচগুলো, ইন্স্যুরেন্স গুলা, ট্যাক্স গুলা, এগুলো হচ্ছে সব ফিক্সড কস্টের ভিতরে। এনার্জি কস্ট কি? এনার্জি কস্ট হচ্ছে যে আমাদের পাওয়ার প্ল্যান্টের রেগুলার এনার্জি জেনারেশনের সাথে সাথে প্রপোর্শনাল, মানে আমি যে পরিমাণে এনার্জি জেনারেট করব তার সাথে সমানুপাতিকভাবে আমাদের এনার্জি কস্ট হবে। আর কি কস্ট আছে? আরেকটা কস্ট হচ্ছে যে ইনভেস্টরদের প্রফিট, মানে হচ্ছে যে আমাদের পাওয়ার প্ল্যান্টের মধ্যে যারা শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডারদেরকে যে প্রফিটটা দিতে হয়, ওইটাও একটা কস্ট। আর আরেকটা কস্ট হচ্ছে যে কাস্টমার কস্ট। কাস্টমার কস্ট কি? মনে করেন আমাদের প্রত্যন্ত এলাকায় বা এখানে সেখানে বিভিন্ন জায়গায় কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য, মানে কাস্টমার পর্যন্ত আমার ইলেকট্রিসিটি পৌঁছানোর জন্য যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইন বা যেগুলো অ্যাড করতে হয়, এগুলো হচ্ছে আমাদের কাস্টমার কস্ট। বা অথবা কাস্টমারকে যে আমরা বিলের কপি দিই, বিলের ওরা যে বিল পরিশোধ করে, মানে এই সংক্রান্ত যারা যারা আছে, মানে অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেশন খরচ, এই সবগুলো হচ্ছে কাস্টমার এলিমেন্টের ভিতরে। তো আমাদের এই এলিমেন্ট গুলোকে বিভিন্ন ভাবে উদ্ধার করা হয় ইলেকট্রিসিটি চার্জে। একটা হচ্ছে ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জ উদ্ধার করা হয় হচ্ছে যে আমার ডিমান্ড পাওয়ার প্ল্যান্টের ফিক্সড কস্ট আর কিছুটা ইনভেস্টরের প্রফিটের উপর। তো এটা লজিক্যাল কেন? কারণ হচ্ছে যে ফিক্সড কস্ট হচ্ছে যে আমাদের পাওয়ার প্ল্যান্টের ইনস্টলেশনের সাথে জড়িত। ডিমান্ড চার্জ হচ্ছে কি? ডিমান্ড চার্জ হচ্ছে যে মনে করেন একটা বাসা, ঠিক আছে, একটা বাসা মনে করেন 10টা লাইট আছে। তো 10টা লাইটে আমার মনে করেন সর্বোচ্চ খরচ হচ্ছে যদি আমি 25 ওয়াট করে ধরি, তো মনে করেন 250 ওয়াট। তো এইরকম তো অনেকগুলো বাসা থাকতে পারে, ঠিক আছে। তো আমার ডিমান্ড যদি 250 ওয়াট হয়, তাহলে আমার সেই অনুযায়ী আমার পাওয়ার প্ল্যান্টটা ইনস্টল করতে হবে। এরকম মনে করেন 1000 বাসা আছে, তো সবার জন্য 250 করে, মনে করেন কত হইলো, 2.5 লাখ ওয়াট, ঠিক আছে। তারপর আমাদের মোটর সার্ভিস আছে, যা আছে, এই ডিমান্ড গুলার উপর ডিপেন্ড করে আমার পাওয়ার প্ল্যান্টটা তৈরি করতে হচ্ছে যে আমার কি পরিমাণ ডিমান্ডকে মিট করা লাগবে, ঠিক আছে। তাহলে পাওয়ার প্ল্যান্টের যে ফিক্সড কস্ট গুলা, সাপোজ আমার ডিমান্ড চার্জ যদি ছোট হয়, তাহলে আমি যে পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করবো সেটা হবে ছোট কোনো পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। আর আমার ওভারঅল ডিমান্ড যদি বেশি হয়, তাহলে আমি যে পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করবো সেটা হবে বড় কোনো পাওয়ার প্ল্যান্ট, সাপোজ 2 পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তাহলে আমার ফিক্সড কস্ট যেটা পাওয়ার প্ল্যান্টের, সেটা ডিপেন্ড করতেছে কাস্টমারের নিড কতটুকু, ডিমান্ড কতটুকু, সেটার উপরে। আচ্ছা, আর এনার্জি চার্জ হচ্ছে যেটা হচ্ছে আমার রেগুলার এনার্জি প্রোডাকশন থেকে, এনার্জি প্রোডাকশনের যে খরচটা হচ্ছে, সেই খরচটা তুলতেছে হচ্ছে আমরা এনার্জি চার্জ দিয়ে। এনার্জি চার্জ কি? এনার্জি চার্জ হচ্ছে একটা মানুষ আসলে ডে টু ডে লাইফে কতটুকু খরচ করতেছে, ঠিক আছে। তো মনে করেন একটা লোকের ঠিক 250 ওয়াট বাতি ডিমান্ড আছে ঘরে, ঠিক আছে, কিন্তু সে দিনে 250 ওয়াট ইউজ করে না। সে মনে করেন হচ্ছে যে 250 ওয়াট ইন্টু সামথিং, ঠিক আছে। যে আমার হয়তো এটা করার কথা ছিল হচ্ছে 250 ওয়াট 24 ঘন্টা ধরে, ঠিক আছে। কিন্তু দেখা যাবে যে সে 250 ওয়াট আসলে দিনে 13 বা 14 ঘন্টা ইউজ করছে, ঠিক আছে। তাহলে কি হইলো? এই যে 13-14 ঘন্টা যে ইউজ করলো, এই 13-14 ঘন্টা ইউজ করার জন্য আমার কি এনার্জিটা তুলনামূলক কম আসলো, ঠিক আছে। তো ডিমান্ড চার্জ হচ্ছে যে আমার এই 250 ওয়াটের উপর একটা রেট রাখে, আর এনার্জি চার্জ হচ্ছে আমার এই 250 ওয়াটে 13 ঘন্টা চালাইলাম, এটার উপর একটা কস্ট ফিক্স করে, ঠিক আছে। আচ্ছা, তো ডিমান্ড চার্জ একবার দিলে আবার এনার্জি চার্জ দেওয়াটা গুরুত্বপূর্ণ কেন? সাপোজ চিন্তা করেন আপনি 250 ওয়াটের ডিমান্ড আমার বাসায়ও আছে, আবার পাশের বাসায়ও আছে 250 ওয়াটের ডিমান্ড সাপোজ, কিন্তু আমি চালাই দিনে 10 ঘন্টা, আর সে চালায় হচ্ছে দিনে 13 ঘন্টা, বা সে চালায় 20 ঘন্টা। তাহলে কে বেশি এনার্জি খরচ করলো? আমার পাশের বাসা বেশি এনার্জি খরচ করলো, ঠিক আছে। মানে আমার ডিমান্ড চার্জের উপর জাস্ট ভাড়া সেট করলেই হবে না, আমার বিদ্যুৎ বিল সেট করতে হবে কিসের উপর? কি পরিমাণে এনার্জি খরচ হচ্ছে সেটার উপর, ঠিক আছে। মানে ডিমান্ড চার্জের সাথে এনার্জি চার্জ দেওয়া লাগবে। আচ্ছা, খালি শুধু এনার্জি চার্জ দিলে হবে না কেন? এই যে দেখেন, ডিমান্ড চার্জের সূত্র হচ্ছে এটা, যে আমার কি পরিমাণ ডিমান্ড, আর প্রতি ইউনিট ডিমান্ডে, প্রতি কিলোওয়াট ডিমান্ডে আমার চার্জ কত। আর আর আমার এনার্জি চার্জের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আমার কনজাম্পশন কতটুকু, আর প্রতি ইউনিট কনজাম্পশনের জন্য খরচ কতটুকু। খালি এনার্জি চার্জ দিচ্ছি না কেন? দেখেন, আপনারা বলতে পারেন যে ঠিক আছে, তাহলে আমি খালি এনার্জি চার্জ দিই। খালি এনার্জি চার্জ এজন্যই দিচ্ছি না, দেখেন আমার যদি এখানে 250 করে 20 ঘন্টা চালানো হয়, তাহলে এটা হবে হচ্ছে
5000 5000 ওয়াট, 5000 ওয়াট আওয়ার, ঠিক আছে। বা আমি যদি বলি এটা হচ্ছে 5 কিলোওয়াট আওয়ার। আর আমার 250 করে 10 ঘন্টা চালালে এটা হবে হচ্ছে 2.5 কিলোওয়াট আওয়ার। আচ্ছা, তাহলে এনার্জি অবশ্যই এখানে বেশি খরচ হচ্ছে। তাহলে আপনারা বলতে পারেন যে এনার্জি যেহেতু এখানে বেশি খরচ হচ্ছে, তাহলে আমি একেই শুধু চার্জ করি। মানে আমার জাস্ট এই স্ট্রেট লাইন মিটার রেট, মানে হচ্ছে জাস্ট এনার্জির উপর যে চার্জ সেটা করলেই তো হয়। আবার আমাদের এখানে ডিমান্ড চার্জ কেন করা লাগতেছে? এখানে ডিমান্ডের জন্য এই জন্য চার্জ করা লাগতেছে, কারণ হচ্ছে পাওয়ার প্ল্যান্ট যখনই ইনস্টল করবে তখন কিন্তু তারা কিন্তু জানে না যে আপনি কয় ঘন্টা করে ইউজ করবেন। তারা কিন্তু জানে না যে আপনি কয় ঘন্টা ইউজ করবেন। তো তাদেরকে ধরে রাখতে হবে যে আপনি 250 ওয়াট করে আসলে 24 ঘন্টা ইউজ করতেছেন, ঠিক আছে। তো তারা যে আপনার জন্য এই 250 ওয়াট, আপনার এই 250 ওয়াট সেটআপের জন্য পাওয়ার প্ল্যান্ট স্টাবলিশ করবে, তখন তো সে চাইলেই আর ডিজেল কি বলে এইচএফও পাওয়ার প্ল্যান্ট গুলো ইউজ করতে পারবে না, যেগুলোর ক্যাপাসিটি হচ্ছে মনে করেন আপনার 25 মেগাওয়াট। তাকে কি করতে হবে? তাকে হচ্ছে যে আরো বড় পাওয়ার প্ল্যান্ট সেট করতে হবে, সেটা হচ্ছে কি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, যেগুলো মনে করেন 300 মেগাওয়াট পাওয়ারের, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে হচ্ছে যে পাওয়ার প্ল্যান্টের সাইজিং ডিপেন্ড করবে আমাদের ডিমান্ডের উপর। মানে আমার প্রতিনিয়ত প্রতিদিন ঘরে যে ডিমান্ডটা আছে, আমার যে পাওয়ার রিকোয়ারমেন্ট, সেই আমার পাওয়ারের ডিমান্ডের উপর আমার পাওয়ার প্ল্যান্টের সাইজিং ডিপেন্ড করবে, ঠিক আছে। এই ডিমান্ডের সাথে পাওয়ার প্ল্যান্টের সাইজিংটা জড়িত, ঠিক আছে। এখন পাওয়ার প্ল্যান্ট যদি আমি বড় সাইজের ইনস্টল করি, তাহলে আমার ওই বড় সাইজের পাওয়ার প্ল্যান্টের রেগুলার খরচও বাড়বে, ঠিক আছে। তাহলে আমার ডিমান্ড চার্জটা থাকা যেরকম আবশ্যক, কারণ এখানে পাওয়ার প্ল্যান্টের সাইজিং ম্যাটার করে আমার ঘরের ডিমান্ডের উপর, ঠিক একইভাবে এনার্জি চার্জটাও আবশ্যক, কারণ এনার্জি চার্জ দিয়ে আমি রেগুলার কি পরিমাণ কাস্টমার সার্ভিস পাচ্ছে সেটার জন্য আমরা চার্জ করতেছি, ঠিক আছে। এই দুইটা চার্জই থাকতে হবে। আচ্ছা, আর লাস্টে আমাদের আরেকটা চার্জ আছে সার্ভিস চার্জ। এই সার্ভিস চার্জটা হচ্ছে যে আমাদের কাস্টমার এলিমেন্ট প্লাস ইনভেস্টর প্রফিট। কাস্টমার এলিমেন্ট মানে কি? এই যে আপনার বাসা বাড়িতে কারেন্টটা পৌঁছাইতে হইলে যাওয়া লাগলো, যেটা হচ্ছে রাইট অফ ওয়ে, ঠিক আছে, এটার জন্য কস্টিং আছে। আপনার বাসায় পৌঁছানোর জন্য সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন লাইনের কস্টিং আছে। তো এই কস্টিং গুলো হচ্ছে যে আমার সার্ভিস চার্জ দিয়ে তোলা হবে, ঠিক আছে। মানে আমার সার্ভিস চার্জটা গুরুত্বপূর্ণ। এই তিনটা চার্জ যখন একত্র হয়, তখন এটাকে বলা হচ্ছে 3 পার্ট ট্যারিফ। মানে বর্তমানে আমরা যে ইলেকট্রিসিটি বিল দিই, এটাই 3 পার্ট ট্যারিফ অনুযায়ী চলে, বা ডোহার্টি রেট, ঠিক আছে। এটার ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ডিএক্স প্লাস ইজেড প্লাস সি, মনে হয় সি, হ্যাঁ। এই সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখবো। আর উপরের মাঝামাঝি এই চার্জগুলো দেখি। তাহলে আমরা লজিক্যালি বুঝলাম যে জাস্ট ডিমান্ড বা এনার্জি চার্জ দিয়ে আমার হবে না। ডিমান্ড চার্জের নাম হচ্ছে ফ্ল্যাট ডিমান্ড রেট, আর এনার্জি চার্জের নাম হচ্ছে স্ট্রেট লাইন মিটার রেট। আর মাঝামাঝি কিছু ধরনের পদ্ধতি ছিল। এই পদ্ধতিগুলা হচ্ছে যে একটু আলোচনা করতেছি আমরা। এটা হচ্ছে স্টেপ মিটার রেট। স্টেপ মিটার রেট হচ্ছে এটাকে এইভাবে ব্যাখ্যা করা যায়, এটাকে একটু আলাদা করে এইভাবে দেখাই। এই বক্সটার ভিতরে এই স্টেপ মিটার রেট হচ্ছে y ইজ ইকুয়াল টু ইজেড, মানে এটা হচ্ছে আমার আসলে এনার্জি চার্জ। y ইজ ইকুয়াল টু E1 Z1, y ইজ ইকুয়াল টু E2 Z2। এখন এই জিনিসটার বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে 0 থেকে এ এর মধ্যে, এটা হচ্ছে জেড হচ্ছে এ থেকে বি এর মধ্যে, আর এখানে Z2টা হচ্ছে বি থেকে সি এর মধ্যে। এটা দিয়ে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মনে করেন আপনি আপনার যে টোটাল এনার্জি খরচ সেটা হচ্ছে 10 কিলোওয়াট আওয়ারের নিচে, 0 থেকে 10 কিলোওয়াট আওয়ারের মধ্যে। তাহলে আপনার উপর যে এনার্জির রেটটা থাকবে, যদি আপনি 10 কিলোওয়াট আওয়ার থেকে 20 কিলোওয়াট আওয়ারের মধ্যে খরচ করেন, তাহলে আপনার এনার্জির রেটটা ভিন্ন হবে যদি আপনার খরচ হয়। আর যদি আপনি 20 কিলোওয়াট আওয়ার থেকে মনে করেন 45 কিলোওয়াট আওয়ারের মধ্যে খরচ করেন, তাহলে আপনার এনার্জি রেটটা অন্যরকম হবে।
তো এই পদ্ধতির মূল কথা হচ্ছে যে আমাদের এনার্জির রেটগুলো ডিফারেন্ট, মানে চার্জের রেটটা ডিফারেন্ট। মনে করেন আপনি 10 কিলোওয়াট আওয়ারের জন্য নিচে যদি খরচ করেন, তাহলে আপনার চার্জ হচ্ছে সাপোজ 2 টাকা পার কিলোওয়াট আওয়ার। আপনি যদি 10 কিলোওয়াট আওয়ার থেকে 20 কিলোওয়াট আওয়ারের মধ্যে খরচ করেন, তাহলে আপনার চার্জ মনে করেন 1.75 টাকা পার। আর মনে করেন 20 কিলোওয়াট থেকে 45 কিলোওয়াট আওয়ারের মধ্যে যদি আপনি খরচ করেন, তাহলে আপনার খরচ হচ্ছে 1.5 টাকা পার কিলোওয়াট আওয়ার। এখন আপনারা বলবেন যে এই যে এইরকম বিভিন্ন ধরনের রেট রাখা হচ্ছে কেন? এখন দেখেন, যে বেশি খরচ করতেছে সে কিন্তু কম রেট রাখলেও অনেক বেশি পে করবে, কারণ এখানে দেখেন 1.5 ইন্টু মনে করেন 30 কিলোওয়াট আওয়ার ইউজ করছে, তাইলে সে কিন্তু 45 টাকা খরচ করতেছে। আবার যে 10 কিলোওয়াট আওয়ার খরচ করছে, সে যদি 10 কিলোওয়াট আওয়ারও খরচ করে, তাহলে সে কত খরচ করতেছে? 20 টাকা। ঠিক আছে? তো যারা, এখন আপনারা বলবেন যে এরকম ডিফারেন্ট রেট রাখার রিজন কি? ডিফারেন্ট রেট রাখার রিজন হচ্ছে যে পাওয়ার প্ল্যান্টের লাভ কখন বেশি হবে? যখন হচ্ছে যে বেশি বেশি পাওয়ার ইউজ করা হবে। ঠিক আছে? বেশি বেশি এনার্জি ইউজ করা হবে। তো সে চাইবে হচ্ছে তার ভোক্তারা বেশি বেশি এনার্জি ইউজ করুক বা এনার্জি ইউজ করতে আগ্রহী হোক। তো কেউ কোনো পাওয়ার প্ল্যান্ট যদি চায় যে তার মানে যদি কোনো পাওয়ার সিস্টেম চায় যে তার ভোক্তারা বেশি বেশি এনার্জি ইউজ করতে আগ্রহী হোক, তাহলে সে কি বলবে যে আপনি যদি বেশি করে নেন তাহলে আপনি কম দামে পাবেন। ঠিক আছে? মনে করেন আমরা যখন বাজার থেকে মনে কর একটা ব্যাচে প্রোডাক্ট কিনি, সাপোজ আপনি যদি একটা প্যান্ট কিনেন, একটা শার্ট কিনেন, তাহলে আপনি মনে করেন 1000 টাকা 1500 টাকার মধ্যে একটা প্যান্ট কিনলেন। ঠিক আছে? কিন্তু মনে করেন আপনি হচ্ছে যে একসাথে অনেকগুলো প্যান্ট কিনতে চান, মনে করেন কয়েকশো প্যান্ট কিনবেন। ঠিক আছে? তখন কিন্তু আপনার কাছে প্রতিটা প্যান্ট আর 1500 টাকা দামে রাখবে না। ঠিক আছে? এটা 700-800 টাকা নেমে আসবে। তো এই যে আপনি যখন একাধিক প্রোডাক্ট কিনতেছেন, আপনার থেকে যে লো রেটে চার্জ করা হচ্ছে, এতে করে আপনি কি হবেন? বেশি করে প্রোডাক্ট কিনতে আগ্রহী হবেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার স্টেপ মিটার রেটের গুরুত্ব, যে এখানে জাস্ট আমার এনার্জিটাই কনসিডার করা হচ্ছে, এনার্জি রেটটাই, কিন্তু এইখানে বিভিন্ন ধরনের ভোক্তার জন্য বিভিন্ন ধরনের এনার্জি রেট ফিক্স করা হয়েছে। আবার যেই দেশে মনে করেন এটা চাওয়া হয় যে বেশি বেশি এনার্জি ইউজ করা হবে না, কম কম এনার্জি ইউজ করা হবে, সেইখানে ট্রেন্ডটা হবে পুরোপুরি উল্টা। সেখানে 10 কিলোওয়াট আওয়ারের নিচে ইউজ করলে আপনার 2 টাকা পার কিলোওয়াট আওয়ার। ঠিক আছে? আর যদি আপনি 10 কিলোওয়াটের উপর করেন, তখন দেখা যাবে 2.2 কিলোওয়াট টাকা পার কিলোওয়াট আওয়ার হবে, অথবা 2.5 টাকা পার কিলোওয়াট আওয়ার হবে। ঠিক আছে? এরকম রেটটা বাড়ায় দিবে। বুঝছেন একটু? স্যার এজন্য কি মানে ভাগ করা হয় আবাসিক, অনাবাসিক বা বাণিজ্যিক? হ্যাঁ, হ্যাঁ, মানে কি স্যার ভাগ করা হয় আবাসিক হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ, অনাবাসিক, হ্যাঁ, 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 বাণিজ্যিক? হ্যাঁ, হ্যাঁ। এইটা স্যার এটা কোনো হবে? স্যার এটার কোনো পিডিএফ হবে? হ্যালো, হ্যালো। স্যার আচ্ছা, তো মিউটেড। মিউট হয়ে গেছিলাম। ঠিক আছে? হঠাৎ করে মিউট হয়ে গেছিলাম। পিডিএফ, হ্যাঁ ভাই, পিডিএফ হবে। আমি নোটটাও দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আমি যদি মিউট হয়ে যাই একটু জানেন। ঠিক আছে? আমার এই মাইক্রোফোনটা হঠাৎ করে কেন জানি মিউট হয়েছে। স্যার আজকে আমাদের একটা শর্ট সাজেশন দিয়েন। আচ্ছা, তারপর হচ্ছে ব্লক রেট ট্যারিফ। এই ব্লক রেট ট্যারিফটার ইকুয়েশন হচ্ছে এরকম: y is equal to e1 z1 plus e2 z2 plus e3 z3। তো এইটাও সেম। মনে করেন আপনি হচ্ছে যে জেড ওয়ান হচ্ছে যে এইরকম 0 থেকে
10 কিলোওয়াট আওয়ারের জন্য, Z2 হচ্ছে যে 0 এর জন্য, Z3 হচ্ছে 20 থেকে 30 কিলোওয়াট আওয়ারের জন্য। তো সাপোজ আমি এখানে বিভিন্ন রেট সেট করলাম যে এটা হচ্ছে 2 টাকা পার কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে 1.75 টাকা পার কিলোওয়াট আওয়ার, E3 হচ্ছে 1.5 টাকা পার কিলোওয়াট আওয়ার, আর E4 হচ্ছে 1.25 টাকা পার কিলোওয়াট আওয়ার। এখন সাপোজ আপনার খরচ হচ্ছে যে 35 কিলোওয়াট আওয়ার। তো আমরা কি করব দেখেন, ফার্স্টে আমি যেহেতু 10 কিলোওয়াটের মধ্যে যেটুকু ইউজ করছে ওইটুকুর জন্য আমি 2 টাকা করে চার্জ করবো, ঠিক আছে। 2 ইন্টু 10 প্লাস E2 এর জন্য হবে হচ্ছে পরের 10, দেখেন 1.75 ইন্টু পরের যে 10 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, প্লাস E3 এর জন্য হচ্ছে 1.5 ইন্টু পরের 10 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। আর আর বাকি আছে কত, 35, ঠিক আছে। তো 35 এর মধ্যে বাকি আছে হচ্ছে আর 5 কিলোওয়াট আওয়ার, তো এটা হবে হচ্ছে 1.25 ইন্টু 5। এই হচ্ছে আমার এনার্জি চার্জ, ঠিক আছে, মানে আমি এনার্জি গুলোকে ব্লক ব্লক হিসেবে করতেছি, চার্জ করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে ব্লক রেট ট্যারিফ। টু পার্ট ট্যারিফ হচ্ছে যে এটাকে বলা হচ্ছে হপকিনসন ডিমান্ড রেট। এইখানে হচ্ছে আপনার কাস্টমার নাই, ঠিক আছে, ডিমান্ড চার্জ আর এনার্জি চার্জেস। তো এইটার ফর্মুলা হচ্ছে y is equal to dx plus ez। আর এরপর 3 পার্ট ট্যারিফ যেটা সেটা আমরা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের 3 পার্ট। তো আমরা মূলত এইভাবেই ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন করে দেখাবো, ঠিক আছে, প্রবলেমে এইভাবেই দেখাবো। স্যার মনে হয় মিউট হয়ে আছেন। দেখা যাচ্ছে স্যার না আপনার কিছু। কথা শুনতে পাচ্ছি না আমরা।
তো ভাই কি আসোস? হ্যালো হ্যাঁ আছি তো। হ্যালো এই স্ক্রিন কি কারো দেখা যাইতেছে? না না না, দেখাও যাচ্ছে না, শোনা যাচ্ছে না স্যারের ভয়েস। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার এত ক্লিয়ার ছিল না। এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। স্যার হেডফোনটায় মনে হয় প্রবলেম, হেডফোনটা খুলে করলে ভালো হতো। আচ্ছা, দেখতেছেন এখন? ভাই জি ওই স্যার। জি বন্ধ স্যার, হয়ে জি গেছিল, স্যার। ঠিক আছে? দেখা যাচ্ছে স্ক্রিনে। স্যার ভয়েস আসতেছে না। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা দেখবো, ঠিক আছে? তো এখানে বাম পাশে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা একটু দেখবো। তো অঙ্কটা বলতেছে হচ্ছে যে একটা ইলেকট্রিক সিস্টেমের অপারেটিং কস্ট গুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে পাওয়ার প্ল্যান্টে মনে করেন কয়লার খরচ আছে $3 লাখ। এগুলো হচ্ছে সব বাৎসরিক, ঠিক আছে? কয়লার খরচ $3 লাখ দেওয়া আছে। ফ্র্যাঞ্চাইজ এন্ড পাবলিসিটি আছে $70,000, ঠিক আছে? তারপর স্টেশন ডেপ্রিসিয়েশন আছে $1,90,000। স্টেশনের সাপ্লাই আছে 30,000, ঠিক আছে? এখন কোন জিনিসটা কি এটা বুঝুন। স্টেশন ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যে আমার যে স্টেশনটা আমি ইনস্টল করছি, এই স্টেশনটা পাওয়ার স্টেশন ইনস্টল করার পরে প্রতি বছর এটা কি হয়, আস্তে আস্তে মনে করে একটা পাওয়ার স্টেশন মনে করে 22 বছর চলবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্টের স্টেশনের খরচ, ঠিক আছে? মানে যে আস্তে আস্তে 22 বছর চলবে, তো প্রতি বছর ডেপ্রিসিয়েশন ওই দিন কি বুঝেছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি 22 বছর পরে নতুন আরেকটা পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করতেন বা অপারেশনটা কন্টিনিউ করতে চান, তাহলে আপনার যে পরিমাণ পয়সা এখন থেকে জমাইতে হবে ওইটা হচ্ছে আপনার বাৎসরিক ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? এবার স্টেশন সাপ্লাই হচ্ছে যে $30,000। এটা হচ্ছে যে আমাদের মনে করেন পাওয়ার প্ল্যান্টের যে মেইনটেনেন্সের জন্য জিনিসপাতিগুলো লাগে, মনে করেন ওয়াশার লাগতে পারে, লাগতে পারে, পাম্পের বিভিন্ন এলিমেন্ট লাগতে পারে। তো এই বিভিন্ন খরচগুলো হচ্ছে স্টেশন সাপ্লাই, ঠিক আছে? তো প্রাইমারি লাইনের ডিপ্রিসিয়েশন হচ্ছে $1,90,000। প্রাইমারি লাইন ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে যে লাইনটা আপনার পাওয়ার সিস্টেম ইনস্টল করার সময় অটোমেটিক ছিল, যেটা দরকার ছিল, ঠিক আছে? আর সেকেন্ডারি লাইন হচ্ছে যেগুলো হচ্ছে বিভিন্ন কাস্টমারকে রিচ করার জন্য আমার যে লাইনগুলো বসানো লাগে সেগুলো হচ্ছে সেকেন্ডারি লাইন। তারপর ইন্টারেস্ট ট্যাক্স ইন্স্যুরেন্স হচ্ছে যে বিভিন্ন ইন্টারেস্ট ট্যাক্স ইন্স্যুরেন্স দিচ্ছে প্রাইমারি আর লাইন আর পাওয়ার প্ল্যান্টের উপর হচ্ছে আমাদের ইন্টারেস্ট ট্যাক্স হচ্ছে $50,000। আর সেকেন্ডারি লাইনের উপর আমাদের যে ইন্টারেস্ট ট্যাক্স ইন্স্যুরেন্স আছে সেটা হচ্ছে $85,000। সেকেন্ডারি লাইনের ডেপ্রিসিয়েশন হচ্ছে যে ওই যে একই রকম, কিন্তু সেকেন্ডারি লাইনের উপর। প্ল্যান মেইনটেনেন্স হচ্ছে যে আমার প্ল্যান মেইনটেনেন্সের জন্য কি পরিমাণ খরচ হয়, ফিক্সড হচ্ছে $1,000। সাপোজ মনে করেন প্রতি বছর একবার করে গ্যাস টারবাইনটা চেক করা হয়, এটা ঠিক আছে নাকি, এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে নাকি, সবকিছু ঠিক আছে নাকি। এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে যে আমার যে এই খরচটা হচ্ছে বিভিন্ন প্রবলেম উদ্ভূত হওয়ার সাথে সাথে লাগে। সাপোজ মনে করেন একটা পাম্প আরবিট্রারি জায়গায় নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? বা মনে করেন একটা জায়গায় কন্ডেন্সারে মনে করেন ময়লা জমছে, তো এই জিনিসগুলো মেইনটেনেন্সের জন্য হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। সেকেন্ডারি লাইনের মেইনটেনেন্স হচ্ছে $50,000। তারপর হচ্ছে লেবার, মানে পাওয়ার প্ল্যান্টে পাওয়ার জেনারেশনের যেসব লেবার আছে, পাওয়ার জেনারেশনের লেবারের খরচ হচ্ছে মনে করেন $1,05,000। এখানে ইঞ্জিনিয়ার আছে মনে করেন, তারপর পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন কর্মী আছে, এদের খরচ। ডিস্ট্রিবিউশন লাইনের খরচ হচ্ছে $80,000। যারা ডিস্ট্রিবিউশনের সাথে সম্পর্কিত ওদের কষ্ট হচ্ছে, ওদের বেতনটা হচ্ছে $80,000। আর অ্যাকাউন্টিং এ যারা আছে ওদের বেতন হচ্ছে এখানে কত দেওয়া আছে, $1.5 লাখ। আচ্ছা, তারপর সুপারিনটেন্ডিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে খরচ হচ্ছে আমাদের $50,000। ডিভিডেন্ড টু স্টক হোল্ডার্স মানে হচ্ছে যে স্টক হোল্ডার্স হচ্ছে যারা আমাদের এই পাওয়ার প্ল্যান্টের শেয়ার আছে, তাদের কি পরিমাণ ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, এটা হচ্ছে এটা। এরপর আমাদের বলতেছে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের খরচের খাতা, ঠিক আছে? বাৎসরিক খরচ।
আর বলছে আমাদের পাওয়ার স্টেশনের অ্যানুয়াল আউটপুট হচ্ছে যে 70 × 10⁶ কিলোওয়াট আওয়ার। 10% হচ্ছে এর মধ্যে লস হয়ে যায়, লাইন লস হচ্ছে 10%। পিক লোড হচ্ছে, লাইন লস মানে হচ্ছে যে যতটুকু আমার এই লসের পরে পৌঁছায় অতটুকু আমার হচ্ছে কাস্টমাররা পায়। পিক লোড হচ্ছে 20,000 কিলোওয়াট। এটা হচ্ছে আমাদের পিক লোড, আপনি আপনাদের ক্লাসে দেখেছি পিক লোড কোনটা, যেটা হচ্ছে ম্যাক্সিমাম লোড লাগে, ঠিক আছে। ডাইভার্সিটি ফ্যাক্টর 3.3। ডাইভার্সিটি ফ্যাক্টর কি প্রকাশ করে, সেটা হচ্ছে যে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই সিমultaneous ডিমান্ড, মানে আমার আলাদা আলাদা ভাবে ম্যাক্সিমাম ডিমান্ড কত ডিভাইডেড বাই আমার একসাথে কত ডিমান্ড, এটা হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। কাস্টমারের সংখ্যা হচ্ছে 1 লাখ, মানে এই পাওয়ার সিস্টেমের উপর ডিপেন্ড করে 1 লাখ মানুষ, ঠিক আছে, 1 লাখ কাস্টমার। তো এইখানে বলছে যে একটা থ্রি চার্ট রেট তৈরি করতে বলছে, একটা রেটিং সিস্টেম তৈরি করতে বলছে, যেই অনুযায়ী আমার কাস্টমারদেরকে চার্জিং করা হবে, ঠিক আছে। তো এই রেট সিস্টেমে কি থাকবে, অর্ধেক ডিভিডেন্ড আমার সার্ভিস চার্জে ইউজ করতে হবে, আর অর্ধেক ডিভিডেন্ড হচ্ছে ডিমান্ড চার্জে নিতে হবে। দেখেন, খেয়াল করে দেখেন, এখানে আমরা বলছিলাম যে ইনভেস্টরের প্রফিটে কিছু অংশ ডিমান্ড চার্জে যায়, কিছু অংশ সার্ভিস চার্জে যায়, ঠিক আছে। এই সব কিছু মেনটেন করে আমরা আজকে একটা মানে বিদ্যুৎ বিলিং সিস্টেম কিভাবে তৈরি করে এটা দেখবো, ঠিক আছে। একটা থ্রি চার্ট সিস্টেম, চার্জ রেট সিস্টেম তৈরি করা শিখবো। আচ্ছা, তো আমরা ফার্স্টে কি বলছি উপরে খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা আমাদের ডিমান্ড চার্জটা বের করি ফিক্সড কস্ট আর হচ্ছে যে কিছু ইনভেস্টরের প্রফিট থেকে। তো আমরা এখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে ফিক্সড কস্ট গুলো আলাদা করা, ঠিক আছে। তো চলেন আমরা ফিক্সড কস্ট গুলো আলাদা করি। ফিক্সড কস্ট, দেখেন ফিক্সড কস্টের মধ্যে আসবে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত সব ধরনের খরচ, ঠিক আছে। তো পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেখেন কয়লা কিন্তু ফিক্সড না, কয়লা হচ্ছে আমাদের এক এক বছর এক এক রকম খরচ হতে পারে, ঠিক আছে। কয়লাটা আমাদের কোনো ফিক্সড কস্ট না, কয়লাটা হচ্ছে আমার কি পরিমাণ এনার্জি তৈরি হয় এই এনার্জির সাথে, তারপরে সেই হচ্ছে এনার্জি কস্ট, মানে কয়লা বাদ। তারপর হচ্ছে আমাদের ফ্র্যাঞ্চাইজ এন্ড পাবলিসিটি, ফ্র্যাঞ্চাইজ এন্ড পাবলিসিটিও এখানে যাবে না, এটা হচ্ছে কাস্টমারের কাছে যে আমাদের বিজ্ঞাপন বা আমাদের ওভারঅল যে বিদ্যুৎ কোম্পানির ফ্র্যাঞ্চাইজ, এই জিনিসটা রিলেটেড হচ্ছে ফ্র্যাঞ্চাইজ এন্ড পাবলিসিটি, মানে এটা কাস্টমার চার্জ, এটাও আসবে না, এটা এনার্জি, এটা কাস্টমার চার্জ। আচ্ছা, স্টেশন ডেপ্রিসিয়েশন, স্টেশন যখন তৈরি করা হয়েছে পাওয়ার স্টেশনটা, তখন কিন্তু আমার একটা খরচ গেছে, সাপোজ মনে করেন $2 মিলিয়ন গেছে, ঠিক আছে। তো এর মধ্যে কি স্টেশনের ডেপ্রিসিয়েশন হবে না, মানে এটা হচ্ছে স্টেশনের পার্মানেন্ট মানে ইনস্টলেশন কস্টের সাথে সম্পর্কিত। আমার স্টেশন যদি বড় হইতো তাহলে স্টেশন ডেপ্রিসিয়েশন বড়, আর আমার পাওয়ার স্টেশন যদি ছোট হয় তাহলে আমার স্টেশন ডেপ্রিসিয়েশন ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের একটা পার্মানেন্ট চার্জ, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে স্টেশন ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। এখানে আছে হচ্ছে আচ্ছা, এটা হাতেই লিখি, এই যে স্টেশন ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্টে আসলো, এটা হচ্ছে কত $1,90,000, ঠিক আছে। তারপর হচ্ছে যে স্টেশন সাপ্লাই আসবে না, সাপ্লাই হচ্ছে আমাদের রেগুলার খরচে লাগে, এটা কয়লার মতো, এটা হচ্ছে আমাদের এনার্জি কস্টের অন্তর্ভুক্ত। প্রাইমারি লাইন ডেপ্রিসিয়েশন, দেখেন প্রাইমারি লাইন তখনই তৈরি করা হয়েছিল যখন আমার স্টেশন তৈরি করা হয়েছে একদম ইনিশিয়ালি, ঠিক আছে, মানে এটাও আমার ফিক্সড কস্টের সাথে সম্পর্কিত। তাহলে আমার এরপর হচ্ছে প্রাইমারি লাইন ডেপ্রিসিয়েশন, প্রাইমারি লাইন $1,90,000। তারপর হচ্ছে ইন্টারেস্ট, ট্যাক্স, ইন্স্যুরেন্স। দেখেন প্ল্যান্ট এবং প্রাইমারি লাইন ইনস্টলেশনের সাথে সম্পর্কিত, মানে এটা ফিক্সড কস্ট, ঠিক আছে। এরপর এটা ফিক্সড না, কারণ এটা হচ্ছে আপনার কাস্টমার কই কই থাকে, কোন কোন জায়গায় প্রথম এলাকায় কোন সাপ্লাই দিতে হবে, ওইটার উপর ডিপেন্ড করে সেকেন্ডারি লাইন হবে, ঠিক আছে। মানে উপরেরটা হচ্ছে উপরেরটা আমাদের এখানে অ্যাকাউন্টে আসবে ফিক্সড কস্টে, ঠিক আছে। ইন্টারেস্ট, ট্যাক্স এন্ড ইন্স্যুরেন্স, এটা হচ্ছে কিসের উপর, প্ল্যান্ট এন্ড প্রাইমারি লাইন, প্ল্যান্ট এন্ড প্রাইমারি লাইন। তো এইখানে হচ্ছে আমাদের কত খরচ হলো, এখানে আমাদের খরচ হলো হচ্ছে এই $50,000,
তারপরে আসতে হচ্ছে হচ্ছে এই যে দেখেন প্ল্যান্ট মেইনটেনেন্স। প্ল্যান্ট মেইনটেনেন্স দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ভ্যারিয়েবল। ফিক্সড মানে কি প্রতি বছর আমার যেটা অবশ্যই লাগে ফিক্সড, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট, এটা ফিক্সড কস্ট, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। আমরা ফিক্সড কস্টটা নিব, ঠিক আছে। প্ল্যান্ট মেইনটেনেন্স, প্ল্যান্ট মেইনটেনেন্স, এখানে ফিক্সড কস্টটা হচ্ছে কত? ফিক্সড কস্ট হচ্ছে আমাদের $1000, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে সেকেন্ডারি লাইন মেইনটেনেন্স। সেকেন্ডারি লাইন মেইনটেনেন্স এটা আমাদের আসবে না, কারণ এটা হচ্ছে সেকেন্ডারি লাইনের সাথে সম্পর্কিত। লেবার, দেখেন লেবারের মধ্যে এরা হচ্ছে কি জেনারেশন, ডিস্ট্রিবিউশন, অ্যাকাউন্টিং, এরা কেউই আসবে না, কারণ হচ্ছে এরা সবাই কি পাওয়ার জেনারেশন বা কাস্টমারের সাথে সম্পর্কিত। সুপারিনটেন্ডেন্সি অ্যান্ড ম্যানেজমেন্ট, এইটা হচ্ছে প্রতি বছরই একই পে করা লাগছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের ফিক্সড একটা কস্ট, যেটা হচ্ছে প্রতি বছর পে করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে যে আমাদের এখানে আসবে সুপারিনটেন্ডিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমাদের $50,000। আর ডিভিডেন্ড টু স্টক হোল্ডার্স, এটা আমরা পাইতেছি আগে, আমরা দেখেছি আমাদের ফিক্সড কস্ট কত, তাহলে ফিক্সড কস্ট হলো কত, আমি যদি ডলারের হিসাব করি 1,90,000, 1,90,000, 50,000, 50,000, 1,00,000, 3,80,000, 4,80,000, 4,81,000, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 4,81,000 হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। আচ্ছা, তো আমরা ফিক্সড কস্টের হিসাব নিলাম। এরপর নিতে হচ্ছে এনার্জি কস্ট আর কাস্টমার এলিমেন্ট, ঠিক আছে। এবার আমরা এনার্জি কস্টে যাই। এনার্জি কস্ট, এবার আমরা যেগুলো বলছি এগুলো এনার্জি কস্টে লিস্ট করি। এখানে আসবে কোল আসবে বা কস্ট অফ ফুয়েল, ঠিক আছে, কস্ট অফ ফুয়েল, এটা হচ্ছে $3,00,000। তারপর আসবে হচ্ছে আমাদের কস্ট অফ লেবার, কস্ট অফ লেবার। এখন দেখেন পাওয়ার প্ল্যান্টের 3 ধরনের লেবার থাকতে পারে, একটা হচ্ছে জেনারেশন প্ল্যান্টে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে অ্যাকাউন্টিং। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি আমার কাস্টমার সার্ভিসের সাথে রিলেটেড, অ্যাকাউন্টিংটা এরকম। আর জেনারেশনটা হচ্ছে কি আমার সরাসরি এনার্জি প্রোডাকশনের সাথে রিলেটেড। আমরা এখানে জাস্ট জেনারেশনটা নেব, ঠিক আছে, কস্ট অফ লেবার জেনারেশন। তো এইটাতে আরো কত আসবে, এটাতে আসবে হচ্ছে আরো $1,05,000। তারপর হচ্ছে আমাদের স্টেশন সাপ্লাইস, এই যেখানে আছে স্টেশন সাপ্লাইস, ঠিক আছে। স্টেশন সাপ্লাই কত, $30,000। স্যার কস্ট অফ লেবারটা আরেকটু স্যার। আচ্ছা, কস্ট অফ লেবার হচ্ছে যে আমাদের এনার্জি কস্ট হচ্ছে যে আমি কি পরিমাণে এনার্জি প্রডিউস করতেছি, মানে এনার্জি প্রোডাকশনের সাথে যে খরচ সেটার সাথে, ঠিক আছে। তো এনার্জি খরচের প্রোডাকশনের জন্য যে খরচ, সেটাতে আসলে কি জেনারেশন প্ল্যান্টের যে লেবাররা এরা দায়ী না, ইঞ্জিনিয়াররা বা যারা ইয়া আছে কর্মচারী, ওদের স্যালারি আছে না এনার্জি প্রোডাকশন কস্টের সাথে। তো এজন্য হচ্ছে যে আমরা কস্ট অফ লেবার যারা জেনারেশনের সাথে যুক্ত তাদের কস্টটা এখানে যুক্ত করছি, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন বা অ্যাকাউন্টিংটাকে এনার্জি কস্টে আনিনি। আচ্ছা, এরপর হচ্ছে স্টেশন সাপ্লাইস। স্টেশন সাপ্লাইস এটা হচ্ছে যে আমার এনার্জি কস্টের সাথে সম্পর্কিত। এইখানে হচ্ছে যে আমরা $30,000 নিলাম, এই $30,000। তারপর আসবে হচ্ছে আমাদের প্ল্যান্ট মেইনটেনেন্স, ঠিক আছে। এই যে প্ল্যান্ট মেইনটেনেন্স ফিক্সড, একটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা হচ্ছে কি মনে করেন একটা পাম্প নষ্ট হয়ে গেছে বা একটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, বা কন্ডেন্সারে ময়লা জমছে, তো এই জিনিসগুলো পরিষ্কার করতে আমার কি বিভিন্ন সমস্যার সাথে সাথে সমানুপাতিক ভাবে খরচ হচ্ছে না, এই ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে আমার এনার্জি কস্টের সাথে সম্পর্কিত, এটাকে আমরা এখানে নেব, ঠিক আছে। প্ল্যান্ট মেইনটেনেন্স ভ্যারিয়েবল, মেইনটেনেন্স ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমাদের কত দাঁড়াইলো, $2,000। তাহলে আমার এখানে কত দাঁড়াইলো টোটাল, এখানে আসবে হচ্ছে আমাদের $4,37,000। এই গেল আমাদের এনার্জি কস্ট, ফিক্সড কস্ট গেছে, এনার্জি কস্ট গেছে, ঠিক আছে।
আচ্ছা, আপনারা চাইলে এইগুলোর মধ্যে কোনো দাগ দিয়ে রাখবেন, ঠিক আছে? এটা ইউজ হচ্ছে, এটা ইউজ হচ্ছে, তাহলে আপনারা অ্যাকাউন্ট থাকবে যে কোনোটা বাদ দিচ্ছেন নাকি কোনোটা ইয়া করছেন, ঠিক আছে? এরপর আসতেছি হচ্ছে আমরা কাস্টমার এলিমেন্ট। দুইটা এলিমেন্ট দেখলাম, ফিক্সড কস্ট, এনার্জি কস্ট। এবার হচ্ছে কাস্টমার এলিমেন্ট বা ফিক্সড এলিমেন্ট, এনার্জি এলিমেন্টও লিখতে পারেন। কাস্টমার কস্ট, দেখেন কাস্টমার কস্টে কি কি আসবে? সেকেন্ডারি লাইন, হ্যাঁ হ্যাঁ, এইখানে আছে হচ্ছে আমাদের সেকেন্ডারি লাইনের ডেপ্রিসিয়েশন আছে, তারপর সেকেন্ডারি লাইনের ইন্টারেস্ট ট্যাক্স আছে, ঠিক আছে? তারপর সেকেন্ডারি লাইনের মেইনটেনেন্স আছে, তারপর হচ্ছে এই লেবার আছে যারা ডিস্ট্রিবিউশন এবং অ্যাকাউন্টিং এর, এবং ফ্র্যাঞ্চাইজ এন্ড পাবলিসিটি আছে। তো এগুলো আমরা একটা একটা করে লিস্ট করি। সেকেন্ডারি লাইন ডেপ্রিসিয়েশন 1,00,000, ইন্টারেস্ট ট্যাক্স, ইন্স্যুরেন্স, সেকেন্ডারি লাইন এইখানে আছে হচ্ছে 85,000, সেকেন্ডারি লাইন মেইনটেনেন্স এখানে 50,000, তারপর লেবার আছে, ডিস্ট্রিবিউশন আছে 80,000, অ্যাকাউন্টিং এ আছে 1,50,000, তারপর ফ্র্যাঞ্চাইজ এন্ড পাবলিসিটি আছে কত? আমাদের ফ্র্যাঞ্চাইজ এন্ড পাবলিসিটি আছে 70,000, ফ্র্যাঞ্চাইজ এন্ড পাবলিসিটি 70,000। তো এইটা যদি আমরা টোটাল হিসাব করি এখানে আসবে হচ্ছে 5,55,000। আচ্ছা, স্যার এখানে এই একটু হচ্ছে কথা আমার আছে। বলেন বলেন। স্যার এখানে যে আপনি যে লেবার আর হচ্ছে অ্যাকাউন্টিংটা দিবেন, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন আর অ্যাকাউন্টিং। এনার্জি কস্টেও কি অ্যাকাউন্টিং পড়ে? না 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 না, অ্যাকাউন্টিং এ কিছু করে না। এইখানে অ্যাকাউন্টিং যারা হচ্ছে যে উম, আমার কথাটা রিপিট করতেছে, একটু মিউট করেন তো কাইন্ডলি, এরপর আবার আনমিউট করেন, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে লেবার যারা জেনারেশনের সাথে যুক্ত এরা হচ্ছে জাস্ট আমাদের এনার্জিতে পড়তেছে, যারা ডিস্ট্রিবিউশন আর অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং করতেছে না কেন, এরা হচ্ছে এই বিলিং গুলা তৈরি করার সাথে সম্পর্কিত। যেমন আমরা আগে বিলের কাগজ পাইতাম না বাসায়, মনে করেন ওই যে বিলের কাগজ অনুযায়ী বিল পে করতে হইতো, ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে মূলত আমাদের কাস্টমারের সাথে সম্পর্কিত, যে কাস্টমার কে আমি বিলটা ধরে দিচ্ছি, ঠিক আছে? তো এই ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্টিং এরা সাধারণত কাস্টমার কস্টে যায়, ঠিক আছে? আর আমাদের যে জেনারেশন এরা হচ্ছে এনার্জি কস্টে যাচ্ছে। এইবার হচ্ছে আমরা দেখবো যে আর লাস্ট আর একটা কি আছে, এটা হচ্ছে ইনভেস্টর্স প্রফিট। ইনভেস্টর্স প্রফিট আমাদেরকে কোশ্চেনে বলা আছে হচ্ছে কত আপনার $3.5 লাখ। ইনভেস্টর্স প্রফিট $3.5 লাখ, ঠিক আছে? এখন আমরা দেখব এই চারটা টোটাল কস্ট, ঠিক আছে? এই চারটা টোটাল যোগফল হচ্ছে আমাদের অ্যানুয়াল কস্ট, ঠিক আছে? এই চারটা খরচ আমরা কিভাবে কাস্টমারদের থেকে উদ্ধার করবো সেটা দেখবো, ঠিক আছে? তো এইখানে
লাইন দিয়ে দিই। এই কস্টগুলো আমরা কিভাবে কাস্টমারদেরকে উদ্ধার করবো এটা দেখি। বাম পাশে দেখতেছি দেখেন বলছে যে স্টেশনের আউটপুট হচ্ছে মিউট হয়ে গেছে নাকি? ঠিক আছে, ঠিক আছে না? জি স্যার, শুনতে পাচ্ছি পুরো। আচ্ছা হ্যাঁ, দেখেন স্টেশনের আউটপুট হচ্ছে স্টেশন আউটপুট আউটপুট 70 into 10 to the power 6 কিলোওয়াট আওয়ার। আর আমাদের লাইনের লস আছে 10%। এটা কিন্তু উপরে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন 10% লাইনের লস আর স্টেশন আউটপুট যদি এত হয়, তাইলে আসলে কাস্টমাররা কি পরিমাণ এনার্জি পাচ্ছে, এনার্জি কি পরিমাণ ডেলিভার্ড হচ্ছে, এনার্জি ডেলিভার্ড টু কাস্টমার্স, মানে অ্যাকচুয়ালি কাস্টমারদের কাছে কত যাচ্ছে? কাস্টমারদের কাছে যাচ্ছে হচ্ছে 70 into 10 to the power 6 into 10%, ঠিক আছে? মানে কাস্টমারদের কাছে যাচ্ছে আসলে 63 into 10 to the power 6 কিলোওয়াট আওয়ার। বাকিগুলো হচ্ছে আমার লাইনের লস। তো কাস্টমাররা টোটাল যদি এই পরিমাণে এনার্জি পায়, আচ্ছা এখন কাস্টমারের ম্যাক্সিমাম ডিমান্ড কত এটা আমরা দেখি। আচ্ছা এখান থেকে আমরা এনার্জি চার্জটা বের করে বলতে পারি, ফিক্সড চার্জটা না। দেখেন এনার্জি এলিমেন্টের এনার্জি টোটাল খরচ কত? দেখেন কাস্টমার এই পরিমাণ এনার্জির জন্য এই $4,37,000 তুলতে হবে, ঠিক আছে? মানে কাস্টমার যে 63 into 10 to the power 6 পাচ্ছে, এই পরিমাণ এনার্জি জন্য আমার খরচ কত? $4,37,000। তাহলে আমরা এখানে লিখতে পারি এনার্জি চার্জ সমান সমান, এই দেখেন বছরে আমরা কত করছি, এটাকে লিখতে পারি এনার্জি এলিমেন্ট কস্ট ডিভাইডেড বাই কিলোওয়াট আওয়ার কনজিউম, ঠিক আছে? তো এনার্জি এলিমেন্ট কস্ট কত আমাদের? 4,37,000। আর এনার্জি ডেলিভারি করছে কত কাস্টমারকে? 63 into 10 to the power 6 কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে বছরে, ঠিক আছে? তাহলে ডলার পার কিলোওয়াট আওয়ার এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে এটাকে যদি আপনারা হিসাব করেন 4,37,000 বাই 63 into 10 to the power 6, এটা হিসাব করলে আসবে হচ্ছে 6.94 into 10 inverse 3 ডলার পার কিলোওয়াট আওয়ার, অথবা লেখা যায় 7 into 10 inverse 3 ডলার পার কিলোওয়াট আওয়ার। এখন দেখেন ডলারকে 100 সেন্টে হচ্ছে $1, তাইলে এটাকে লেখা যাচ্ছে 0.7 সেন্ট পার কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? 0.7 পয়সা। এটা হচ্ছে আমার এনার্জি চার্জ। এইটা হচ্ছে আমাদের এই ই ভ্যালুটা, ঠিক আছে? এই যে এই ই গুলা ইটা, ঠিক আছে? আমার যদি ইকুয়েশনটা এরকম হয়, ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা এখানে লিখি y is equal to dx plus ez plus c। এখান থেকে আমরা ই এর ভ্যালুটা পাইলাম হচ্ছে কত? এই যে 0.7 সেন্ট পার কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? এনার্জি চার্জটা পাইছি। এবার আসি হচ্ছে আমরা
ডিমান্ড এটা ফিক্সড চার্জ, ঠিক আছে। দেখেন উপরে আমরা দেখি ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়া আছে 3.333, আর আমাদের স্টেশনের পিক লোড দেওয়া আছে হচ্ছে 20,000 কিলোওয়াট। ডাইভার্সিটি ফ্যাক্টর সমান সমান সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড বাই সিমুলটেনাস ম্যাক্সিমাম ডিমান্ড। এখন সিমুলটেনাস ম্যাক্সিমাম ডিমান্ডকে আমরা কি বলতে পারি? সিমুলটেনাস ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে আসলে কি স্টেশনের যে পিক লোড, ঠিক আছে। তো আমার পিক লোড হচ্ছে 20,000 কিলোওয়াট আওয়ার, কত 20,000 কিলোওয়াট। আর এখানে আমার সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড জানি না, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ম্যাক্স ডিমান্ড জানি না। আর এখানে ডাইভার্সিটি ফ্যাক্টর কত দেওয়া আছে 3.33। তাহলে এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড কত পাবো? 3.33 ইন্টু 20,000 সমান সমান 66,000 কিলোওয়াট। এই 66,000 কিলোওয়াট হচ্ছে পাবলিকের ম্যাক্সিমাম টোটাল ডিমান্ড, ঠিক আছে। এখন এই ডিমান্ডের উপর আমার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছিল। এখন এই ডিমান্ডের উপর যেহেতু পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছিল, মানে আমি এই এই ডিমান্ডটা আমার ফিক্সড যে খরচ সেটার সাথে রিলেটেড হবে, ঠিক আছে। মানে ফিক্সড খরচটা দিয়েই আমি এই ডিমান্ডটা কি করতেছি, মানে এই ডিমান্ডটা অ্যাচিভ করার জন্য আমার ফিক্সড খরচটা ব্যয় হচ্ছে। আর কোন খরচ ব্যয় হচ্ছে উপরে বলে দিছি, এখানে বলে দিছে হচ্ছে যে স্টক হোল্ডারদের ডিভিডেন্ডের অর্ধেকও এখানে ব্যয় হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যানুয়াল ডিমান্ড চার্জ কত হওয়া উচিত? অ্যানুয়াল ডিমান্ড চার্জ মানে সব কাস্টমারের থেকে আমার টোটাল ডিমান্ড চার্জ কত হওয়া উচিত? যে আমার ফিক্সড চার্জ যেটা 4,81,000 প্লাস ইনভেস্টর্স প্রফিটের অর্ধেক বলা আছে, তো 3.5 লাখ/2, তো এটা আসবে হচ্ছে আমাদের $6,56,000। এটা হচ্ছে $6,56,000। এখন এই $6,56,000 66,000 কিলোওয়াটের সাথে, তো প্রতি কিলোওয়াটের জন্য আমার কত টাকা, তাহলে সেটা আমরা হিসাব করি। তাহলে অ্যানুয়াল ইউনিট ডিমান্ড চার্জ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড চার্জ টোটাল ডিমান্ড চার্জ কত ডিভাইডেড বাই টোটাল ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে, ম্যাক্সিমাম ডিমান্ড। তাইলে এটা দাঁড়াবে হচ্ছে 6,56,000 ডিভাইডেড বাই আমার কত 66,000। তো এটা আসবে হচ্ছে $9.85 পার কিলোওয়াট। এখন এইখানে একটা জিনিস অবজার্ভ করার আছে, সেটা হচ্ছে আমার যে এনার্জি চার্জটা ছিল, এই এনার্জি চার্জটা হচ্ছে পুরা বছরের খরচ ডিভাইডেড বাই পুরা বছরের এনার্জি, মানে এখানে বছর বলে আর কোনো ইউনিট থাকে না, বছর বছর ডিভাইডেড হয়ে যায়, ঠিক আছে। আর এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে পুরা বছরের খরচ পুরা বছরের ডিমান্ড, ঠিক আছে, কিন্তু পুরা বছরের যে ডিমান্ড দিয়ে ভাগ দিছি। এখন মানে আমি যদি বাৎসরিক ভাবে পে করি তাইলে আমার $9.85 প্রতি কিলোওয়াটে, ঠিক আছে, কিন্তু আমি যদি মাসিক ভাবে পে করি তাইলে আমার প্রতি মাসে কিন্তু $9.85 হবে না, প্রতি মাসে হবে হচ্ছে $9.85
পার কিলোওয়াট ডিভাইডেড বাই 12, ঠিক আছে, প্রতি মাসের জন্য ইন 1 মান্থ, ঠিক আছে। তাহলে এটা আসবে আপনার কত, $0.82 পার কিলোওয়াট আওয়ার, পার কিলোওয়াট, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিমান্ড চার্জ। তাহলে আমরা এই ডিটা পেয়ে গেলাম, এই ডিটা হচ্ছে 0.82। এবার লাস্ট বা কেসে সি। এখন খেয়াল করেন এই সিটা বের করার জন্য আমরা কি করব, তো হ্যাঁ অনেক বড় ম্যাচ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা একটু অ্যাকাউন্টিং এর ম্যাথ আর কি, হালকা পাতলা একটু ইঞ্জিনিয়ারিং ফিল আছে আর কিছু না। স্যার এই দেখেন, ক্লাসটা 7 মিনিট আছে। হ্যাঁ হ্যাঁ, কয় মিনিট? 7 মিনিট। 7 মিনিট, আচ্ছা 7 মিনিটে কাস্টমার এলিমেন্ট শেষ হবে, তারপর আমি লিংক দিব, ওইখানে আমি হালকা একটু জিনিস দেখাই দেবো, ঠিক আছে। এখানে হচ্ছে কাস্টমার এলিমেন্টে আসবে হচ্ছে যে আমাদের যে ইয়াটা কি বলে কাস্টমারের খরচ, এখানে 5,55,000, আর প্রশ্নে বল আছে ইনভেস্টর প্রফিটের অর্ধেক। তাইলে অ্যানুয়াল সার্ভিস চার্জ হবে, অ্যানুয়াল সার্ভিস চার্জ হবে কাস্টমারের কস্ট প্লাস এই প্রশ্ন অনুযায়ী ইনভেস্টর্স প্রফিট বাই 2, ঠিক আছে। তাইলে এখানে আসতেছে হচ্ছে 5,55,000 প্লাস 3.5 লাখ বাই 2, মানে 1,75,000, ঠিক আছে। তাহলে এখানে টোটাল হবে হচ্ছে 7,30,000 হচ্ছে আমাদের কস্ট। তো $7,30,000 হচ্ছে কস্ট, কিন্তু এই কস্ট কত জনে পে করবে দেখেন, এই কস্ট পে করবে হচ্ছে 1 লাখ কাস্টমার পে করবে, ঠিক আছে। তাইলে পার কাস্টমার অ্যানুয়াল সার্ভিস চার্জ কত হবে, পার কাস্টমার অ্যানুয়াল সার্ভিস চার্জ হচ্ছে কি এই যে 7,30,000, আর আমাদের ভোক্তা হচ্ছে কাস্টমার কত, 1 লাখ, তাহলে $7.3। এখন যদি আমি তাহলে এই সি এর ভ্যালু হচ্ছে 7.3। এখন দেখেন 7.3 হচ্ছে, সরি 7.3 হচ্ছে পার ইয়ার, তাহলে আমার পার মান্থ কত হবে, পার মান্থ হবে হচ্ছে পার কাস্টমার মান্থলি সার্ভিস চার্জ হবে 7.3 বাই 12, এটা হবে হচ্ছে 61 সেন্ট, ঠিক আছে, এটা ডলারে থাকবে না। তাহলে আমি যদি এটা হচ্ছে 61 সেন্ট। এখন আমি যদি ওয়াইটাকে লিখি, মানে ডিমান্ড চার্জটাকে লিখি, এই সিস্টেমটাকে লিখি, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে আমার ফাইনালি $0.82 পার কিলোওয়াট, এটার সাথে গুণ হবে হচ্ছে আমাদের খরচ, মানে ডিমান্ড, ইন্টু 0.7 সেন্ট পার কিলোওয়াট আওয়ার, এটার সাথে গুণ হবে হচ্ছে আমাদের, এটা হচ্ছে এই এক্স, এটা হচ্ছে জেড, ঠিক আছে, এটার সাথে গুণ হচ্ছে আমাদের কি পরিমাণ এনার্জি খরচ করছি, আর এটা হচ্ছে লাস্ট হচ্ছে সিটা হচ্ছে 61 সেন্ট, ঠিক আছে। এখন এই ইকুয়েশনে যদি আপনি আপনার ঘরের ডিমান্ড আর এই পাওয়ার সিস্টেমে যদি আপনি আপনার ঘরের ডিমান্ডটা আর এনার্জিটা বসায় দেন, তাইলে আপনি আপনার মাসিক যে বিল আছে সেই বিলটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা চার্জিং সিস্টেম। আচ্ছা, বুঝছেন এই অঙ্কটা? এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের বিশাল বড় অঙ্ক স্যার। হ্যাঁ স্যার এটা দিলে তো 1 ঘন্টাই লাগবে। এরকম এটা দিছি, ঠিক আছে, এটা প্র্যাকটিস করেন। স্যার এটা কয় মার্ক? 20 মার্ক? না 10, মানে একটা কোশ্চেন আর কি। স্যার 1 ঘন্টা ক্লাস নিলেন, প্রায় 45 মিনিট কিন্তু ম্যাথটা গেল স্যার, আমরা তাহলে কিভাবে লিখবো? আমি তো এখানে বুঝাইতে গেছি, তাই না, এজন্য আমার টাইম লাগছে। আপনারা যখন হাতে করবেন practice হয়ে যাবে। স্যার এই ম্যাথটা দেখে করলেও স্যার আমরা 1 ঘন্টা শেষ করতে পারবো না স্যার।
প্র্যাকটিস করে আসেন, ঠিক আছে? অন্য ম্যাথ গুলো ছোট আছে, অন্যগুলো ছোট আছে, ওই যে ক্লাসে এটা দেখেছো। কত বহু আচ্ছা, তো আমি আরেকটা লিঙ্ক দিই আপনাদেরকে, একটু থিওরি একটা দেখাই দিই, ওইটা ইজি আছে, ঠিক আছে? ওইটা দিলে আমার সিলেবাসটা শেষ হবে আর কি। আচ্ছা, স্যার সাজেশন দেন আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখাই। এই যে সাজেশন হচ্ছে এই ম্যাথটা, আর আমি টোটালটা দিব, ঠিক আছে? আগে ওই ইয়াটা দেখাই, ওই আরেকটা ক্লাস খুলি। আচ্ছা, একটা নতুন লিঙ্ক দিই, ঠিক আছে? রায়ান হোয়াটসঅ্যাপে দিও লিঙ্কটা।
স্যার শুরু করে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট যে জিনিসটা পড়বো এটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট কেমনে কাজ করে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের এলিমেন্টগুলো কি কি। তো সহজে হচ্ছে যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের এরকম 4টা অংশ থাকে। এটা হচ্ছে আমাদের যে থার্মোডাইনামিক সাইকেল আর কি, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের এখানে কিছু ফুয়েল দেওয়া হয়। তো ফুয়েল দেওয়ার পর এখানে বয়লারে হচ্ছে কি পানি থাকে, পানিটাকে আমরা গরম করি, ফুয়েল যায় বাতাস যায়, কম্বাসন রিয়াকশন হয়, বয়লারে পানিটাকে গরম করি, স্টিম তৈরি হয়। আর এখানে এক্সস্টটা বের হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের ফুয়েল থেকে বের হওয়া যে এক্সস্টটা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে স্টিমটাতে তৈরি হয়, এই স্টিমটা এখান দিয়ে আসে। স্টিমটা আসার পর টারবাইনের ইনলেটে আসে। তো টারবাইনের ইনলেটে আসে, টারবাইনের কাজ হচ্ছে স্টিমটাকে এক্সপান্ড করা, ঠিক আছে? তো এই স্টিমটা এসে টারবাইনের ভিতরে এক্সপান্ড হয়। এক্সপান্ড হলে যখন আমার বাতাসটা এক্সপান্ড হয় তখন টারবাইনটা ঘুরে। টারবাইনটা ঘুরলে টারবাইন হচ্ছে যে আমাদের জেনারেটরের ভিতরে যে ইয়াটাকে ঘোরায়। তো জেনারেটরের ভিতরে আমাদের এখানে কারেন্ট তৈরি হয়। কারেন্ট তৈরি হয়ে এটা ডিস্ট্রিবিউশন লাইনে চলে যায়। আচ্ছা, টারবাইন থেকে যে স্টিমটা ঘুরলো, এই স্টিমটা ঘোরার সাথে সাথে স্টিমটা এনার্জি লুজ করে, এনার্জি লুজ করে স্টিমটা আস্তে আস্তে কনডেন্স হয়ে যায়। তো স্টিমটা কনডেন্স হয়ে পানি হয়ে যায়। তো স্টিমটা কনডেন্স হয়ে কিছু অংশ পানি থাকে, কিছু অংশ ইয়া থাকে, এটা মিক্সড ফেজে থাকে। তো আসার পরে এই জায়গায় এই জায়গায় হচ্ছে যে আমাদের ঢুকার পরে সেটা কনডেন্সড হয়। কনডেন্সড হয় কিভাবে, যে আমাদের নদী থেকে পানি নিয়ে অথবা অন্য কোনো কুল একটা ওয়াটার নিয়ে, এই কুল ওয়াটারটা পরিষ্কার হওয়া বাধ্যতামূলক না, ঠিক আছে? আমাদের ভিতরে একটা ওয়াটার সার্কিট থেকে বাইরে একটা ওয়াটার সার্কিট থাকে। তো এই যে বাইরে যে ওয়াটার সার্কিটটা থাকে, ঠিক আছে, এইটা হচ্ছে সার্কুলেটিং ওয়াটার ইন, সার্কুলেটিং ওয়াটার আউট। এখান থেকে মনে করেন নদীর পানি ঢুকছে, নদীর পানি বেরোচ্ছে। আর এখান থেকে মনে করেন যে কনডেন্সারে, তো এই পানিটা ঢুকে, এই পানিটা যেহেতু আমার টারবাইন থেকে বের হওয়া স্টিম এবং পানির চেয়ে ঠান্ডা, তো সে করে কি এই স্টিম স্টিম এবং এই পানির এই মিশ্রণটাকে ঠান্ডা করে ফেলে, ঠিক আছে? তো এই নদীর পানিটা এখান থেকে ঢুকে এখান থেকে বেরো যায়। তো বাকি জিনিসটা আমার এখানে টারবাইন থেকে আসা স্টিমটা কনডেন্স হয়ে যায়। কনডেন্স হয়ে পানি হয়ে গিয়ে এরপর করি কি, আমরা সেই পানিটাকে, এই পানিটা সাধারণত বিশুদ্ধ পরিষ্কার পানি, ঠিক আছে? এই পানিটাকে আমরা পাম্প করে আবার বয়লারে পাঠিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে? তো এইটা হচ্ছে সহজে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে আমাদের সাইকেল আছে, এটাকে বলা হচ্ছে র্যাঙ্কিন সাইকেল। তো র্যাঙ্কিন সাইকেলের অঙ্ক আশা করি আপনারা আগে করছেন, তো আমরা আরো একবার দেখবো। তো এইখানে কিছু পাওয়ার প্ল্যান্টের অবস্থান নিয়ে বাংলাদেশে ডিসকাস করা আছে এসি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা আরেকটু ডিটেইল কোল ফায়ার স্টিম পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? থার্মাল পাওয়ার প্ল্যান্ট অনেক রকম হতে পারে। এর মধ্যে হচ্ছে কোল ফায়ার একটা পাওয়ার প্ল্যান্টের এখানে স্কিমেটিক দিচ্ছে যে কিভাবে একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট কাজ করে। তো কয়লা আসলো, কয়লা হচ্ছে যে কনভেয়ারে রাখছে, কয়লা এখান থেকে ট্রান্সফার বিল্ডিং এ গিয়ে তারপর এখানে কয়লা ক্রাশ করছে, কয়লা ক্রাশ করার পরে কিছু কয়লা পড়ছে, পড়ার পরে এখানে আমরা সাইলোজ মানে ছোট ছোট আর কি দানাদার কয়লা, এগুলাকে দিয়ে ফিডারের ভিতর দিয়ে দিলাম। ফিডারের ভিতর দেওয়ার পর পালভারাইজারে গেছে। পালভারাইজারের কাজ হচ্ছে আসলে এগুলোকে গুঁড়া গুঁড়া করে ফেলা, ঠিক আছে? তারপর সেটাকে আমরা বয়লারে দিচ্ছি। তো বয়লারের বিভিন্ন রকমের কম্পোনেন্ট থাকে। তো সুপার হিটার, রিহিটার, ইকোনমাইজার, এই জিনিসগুলো আমরা একটু সামনে দেখবো, ঠিক আছে? সুপার হিটারের কাজ কি, রিহিটারের কাজ কি, ইকোনমাইজারের কাজ কি, এই জিনিসগুলো আমরা সামনে দেখবো। তো সহজ কথা বলতে সুপার হিটারের কাজ হচ্ছে যে আমার এই যে স্টিমটা তৈরি হইলো, এই স্টিমটাকে এই যে দেখেন এখান থেকে আমার পালভারাইজার থেকে দেখেন এইদিকে আমার স্টিমের ড্রাম, ঠিক আছে? এখান থেকে স্টিম তৈরি হচ্ছে। স্টিমটা তৈরি হওয়ার পরে আবারও যেই জায়গায় আমার বার্নিংটা হয়, ঠিক আছে, ফার্নেসের ভিতরে, সেই জায়গা দিয়ে সে তাকে পাস করা হচ্ছে যাতে সে আরো গরম হয়, ঠিক আছে? স্টিমটা আরো হাই টেম্পারেচার। এই সুপার হিটার, তারপর হচ্ছে রিহিটারের কাজ কি, রিহিটারের কাজ হচ্ছে যে রিহিটার, ইকোনমাইজার, আসলে এই জিনিসগুলোর কাজ হচ্ছে ধাপে ধাপে আমাদের হিট এক্সট্রাক্ট করা, ঠিক আছে, যাতে আমাদের হিটটা নষ্ট না হয়। তো মনে করেন এই যে সুপার হিটেড স্টিমটা আমাদের এখান দিয়ে হাই প্রেসার টারবাইনে গেল। টারবাইনেরও বিভিন্ন স্টেজ থাকে, মানে এটা শুধুমাত্র একটা টারবাইনে আমার পাওয়ার জেনারেট করা হয় এমন না, বরং আমাদের বিভিন্ন ধরনের টারবাইন কম্পাউন্ডিং করা হয়, ঠিক আছে, যাতে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে হার্নেস করতে পারি। তো এইখান থেকে সুপার হিটেড স্টিমটা হাই পাওয়ার হাই হাই প্রেসার টারবাইনে গেল।
ওইখান থেকে টারবাইন থেকে যে এক্সট্রাক্টটা বেরোবে ওই এক্সট্রাক্টটাকে আবার কনডেন্স এই যে এই কোল্ড রিহিট স্টিম যেটা আছে সেটাকে আবার আমরা কি করলাম, গরম করলাম। তো এই স্টিমটাকে আবার গরম করে আমরা ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইনে দিলাম। তো স্টিমটা তো বের হওয়ার সময় একটু ঠান্ডা হয়ে যাবে, কারণ হচ্ছে যে সে এনার্জি লুজ করছে, ঠিক আছে। তো আবার গরম করতেছি যে এই জিনিসের থ্রুতে, এটা হচ্ছে রিহিটার, ঠিক আছে। তো এই রিহিটারটাও কি হইতেছে, আমার যে ফার্নেস আছে সেই ফার্নেস থেকে হিটটা নিতেছে, নিয়ে আবার এখানে ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইনে আসলো। এইখান থেকে আবার যখন এটা এনার্জি লুজ করবে, এনার্জি লুজ করে ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইনে আউটলেট দিয়ে বের আসবে। সেখান থেকে আমরা তাকে সরাসরি লো প্রেসার টারবাইনে নিলাম, নিয়ে একেবারে এটাকে মানে এটা ফাইনাল টারবাইন আর কি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এই যে আউটলেট দিয়ে বের করলাম। তো আউটলেট দিয়ে বের করার পর এখানে আরো কিছু আছে, বয়লারে বিভিন্ন পার্ট আছে, হাই প্রেসার ড্রাম, লো প্রেসার ড্রাম, পাম্প, ডিএরেটর, বয়লার ফিড পাম্প। এই পুরো সিস্টেমটা আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। এই আপাতত যেহেতু পরীক্ষায় আমি এগুলো দিচ্ছি না, আমরা এই জিনিসটা দিলাম, আপাতত দেখাচ্ছি না, পরীক্ষায় যেটা দিব ওই জিনিসটা আমি একটু দেখাই দিই, ঠিক আছে। তারপর এখানে আরো কুলিং সিস্টেম আছে, ইয়া সিস্টেম আছে, পুরো সিস্টেমটাই আমরা দেখবো। তো আপাতত আমরা সরাসরি চলে যাই হচ্ছে যে এই কম্পোনেন্টটাতে, বয়লারে, ঠিক আছে। যেখানে আমার কি করা হচ্ছে, যেখানে আমার এই ফুয়েল বার্ন করে আমার স্টিম প্রডিউস করা হচ্ছে, আমরা বয়লারে যাব, ঠিক আছে। তো ফার্নেস গুলাকে, এই যে ফার্নেস হচ্ছে চুল্লি, ঠিক আছে। তো যে চুল্লি গুলার মধ্যে আমার এরকম হিট করা হয়, সেই চুল্লি গুলোকে আসলে ব্রডলি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চেম্বার টাইপ, চেম্বার টাইপ মানে হচ্ছে এই যে দেখেন জিনিসগুলো হচ্ছে খোলা, ঠিক আছে। এখানে এয়ার আর ফুয়েলের মিক্সচার যায়। তো এই ফুয়েল অয়েল বা গ্যাস, এখানে দেখেন এই জিনিসটা হচ্ছে যে ভিতরে সার্কুলেট করে, ঠিক আছে। তো এইখানে এমন জিনিস দিতে হবে যে এই জিনিসগুলো আসলে বাতাসে উড়ে, ঠিক আছে। যেমন ফুয়েল অয়েল, গ্যাস, এই জিনিসগুলো, অথবা পালভারাইজড কোল মানে হচ্ছে যে কয়লা গুঁড়া গুঁড়া হয়ে গেছে, ঠিক আছে। এরকম গুঁড়া গুঁড়া কয়লা যেগুলো বাতাসে ভাসতেছে, বা ফুয়েলের অয়েল বা গ্যাস, এই জিনিসগুলো আমরা এই ধরনের ফার্নেসে ইউজ করতে পারি। কিন্তু এই আরেক ধরনের ফার্নেস হচ্ছে, এটা হচ্ছে গ্রেট ফায়ার ফার্নেস। এটা হচ্ছে কি, জিনিসটা আসলে একটা চুলার মতোই, উপরে জাস্ট আমার ফুয়েলের বেডিং আছে, উপরে কয়লাগুলো দেখেন, কয়লাগুলো এখানে সাইজগুলো বড় বড়, ঠিক আছে। তো এখানে হচ্ছে বালি, কয়লা এগুলো বলে এরকম একটা গেটের মতো থাকে। এই এই এটা হচ্ছে গ্রেট ফায়ার ফার্নেস। এটা হচ্ছে নিচ দিয়ে বাতাস এসে এখানে কম্বাসন করে, ঠিক আছে। তো এই দুই ধরনের ফার্নেস আছে, একটা হচ্ছে গ্রেট ফায়ার মানে চুলার মতো উপরে বসাবে, না একটা হচ্ছে চেম্বার টাইপ। আচ্ছা, তো কোল মে বি ফেড ইনটু ফার্নেস ফর কম্বাসন ইন লাম্প পিসেস অর ইন পাউডার ফর্ম। আচ্ছা, কয়লাকে আমার ফার্নেসে দুই ভাবে দেওয়া যেতে পারে, হয় লাম্প পিস মানে হচ্ছে যে এইরকম, অথবা একদম গুঁড়া গুঁড়া পাউডার করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে পালভারাইজড ফর্ম, ঠিক আছে। তো কম্বাসন অফ কোল মে অকার ইন ফুয়েল বেড ফার্নেস হচ্ছে এই যে এগুলা, ঠিক আছে। পালভারাইজড কোল ফার্নেস এগুলো হচ্ছে এই ধরনের চেম্বার টাইপ। সাইক্লোন ফার্নেস এটা হচ্ছে যে এখানে নাই, একটু সামনে দেবেন। আর ফ্লুইডাইজড বেড ফার্নেস হচ্ছে যে ক্রাশ স্মল পার্টিকেলস। আমরা এই পালভারাইজড কোল ফার্নেস আর ফ্লুইডাইজড বেড ফার্নেস দেখবো, কারণ এগুলো আমরা পরীক্ষায় দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে। ট্রাভেলিং গ্রেট স্টকার্স মানে হচ্ছে যে কিছু কিছু গ্রেট হচ্ছে যে এইভাবে মুভ করতে থাকে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তারপর হচ্ছে যে চেইন গেট স্ট্রকার, এরকম বিভিন্ন ধরনের জিনিসপাতি দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন পালভারাইজড কোল ফার্নেসে যাই। এটা কি ধরনের ফার্নেস, এই স্পেশাল ফার্নেসটা আমরা একটু দেখি। এইটা হচ্ছে আমাদের পুরো গ্রস স্ট্রাকচার, ঠিক আছে, পালভারাইজড কোল ফার্নেসের। তো এইখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে এখানে একটা ফোর্স ড্রাফট ফ্যান আছে, ঠিক আছে। এই ফ্যান দিয়ে আমরা বাতাসটাকে টানি। এখন বাতাস কি রিজনে লাগে, বাতাস লাগে হচ্ছে আমাদের মূলত কম্বাসনের জন্য। আমরা জানি যে অক্সিজেন ছাড়া কি হয় না, ফুয়েল বার্ন করে না, ঠিক আছে। আচ্ছা, ফোর্স ড্রাফট ফ্যান আর ইনডিউস ড্রাফট ফ্যানের মধ্যে পার্থক্য হচ্ছে, ফোর্স ড্রাফট ফ্যান হচ্ছে পজিটিভ প্রেসার তৈরি করে, আর ইনডিউস ড্রাফট প্রেসার হচ্ছে যে ওর আউটলেটের মাথায় নেগেটিভ প্রেসার তৈরি করে বাতাস টেনে আনে, ঠিক আছে। একটা হচ্ছে বাতাসকে ধাক্কা দেয়, একটা হচ্ছে বাতাসকে টেনে আনে। তো এই ফোর্স ড্রাফট ফ্যানের ভিতর দিয়ে আমার বাতাসটা গেল। তো এইটা হচ্ছে এয়ার প্রিহিটার। এয়ার প্রিহিটার মানে হচ্ছে বাতাসটাকে আমি আগে থেকেই গরম করতেছি। কি দিয়ে গরম করতেছি? বাতাসটাকে গরম করতেছি হচ্ছে আমাদের যখন কোনো ফার্নেসের মধ্যে মনে করেন আমি কিছু একটা বার্ন করছি, ঠিক আছে। এখন বার্ন করার পরে
ওইটা দিয়ে তো আমি পানিটা সিদ্ধ করলাম, কিন্তু আমার ধোঁয়াটা কি ওই জায়গায় থাকবে নাকি ধোঁয়াটা উড়ে যাবে? ধোঁয়াটা বাইরে চলে যাবে না, কয়লার যে এক্সট্রা ধোঁয়াটা আছে। এখন এক্সট্রা যে ধোঁয়াটা আছে এই ধোঁয়াটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে টেম্পারেচার থাকে, আমরা ওই হিটটা লস করতে চাই না। তো আমরা কি করব, ওই যে ফ্লু গ্যাসটা যেখান দিয়ে বেরো যাবে এর পাশ দিয়ে হচ্ছে যে আমাদের এই ফোর্স ড্রাফট ফ্যানের এই যে বাতাসের চ্যানেলটা সেটাকে পাস করাবো। তাইলে আমার কি হবে, এটা হচ্ছে একটা হিট এক্সচেঞ্জার, তাহলে আমার ফ্লু গ্যাসের টেম্পারেচারটা নিয়ে বাতাসটা গরম হয়ে যাবে, ঠিক আছে। এখন এই গরম বাতাসটা আমরা দুইটা পার্টে ভাগ করে দিলাম। এই দুইটা পার্টে ভাগ করে দিয়ে একটাকে পাঠিয়ে দিলাম সরাসরি চুল্লির মধ্যে, বার্নারের মধ্যে, যেখানে আমার কি হবে, বার্নিং হবে, ঠিক আছে। তো যেখানে আমার বার্নিং হবে, কারণ ওইখানেই আমার অক্সিজেনটা লাগবে। তো এইখানে আমি 70% বাতাস এইদিকে পাঠিয়ে দিচ্ছি চুল্লির মধ্যে, ঠিক আছে, আর বাকি 30% গরম বাতাস এখানে আনলাম। গরম বাতাস থাকলে সুবিধা কি, আমার রিয়াকশন দ্রুত হবে, ঠিক আছে, কয়লার। আর এইখানে গরম বাতাসটা এসে দেখেন প্রাইমারি এয়ার হিটারের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্রাইমারি এয়ার হিটারের ভিতর দিয়ে গিয়ে এখানে প্রাইমারি এয়ার ফ্যান বলে একটা ফ্যান আছে। মানে ফ্যান লাগে কেন, আমরা যখন এই সার্কিট গুলা দিয়ে আমার বাতাসগুলা মুভ করবে তখন আমার বাতাসের প্রেসার কমবে, ঠিক আছে। তো বাতাসের প্রেসার যাতে ড্রপ না করে এজন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যান লাগাইছি, যাতে বাতাসটাকে ক্যারি করে আমরা বিভিন্ন স্পটে নিয়ে যেতে পারি। তো এখানে প্রাইমারি এয়ার ফ্যান দিয়ে পালভারাইজারের ভিতরে এই বাতাসটা আসছে। এখন পালভারাইজার কি, যেখানে হচ্ছে আমরা কয়লাটাকে গুঁড়া গুঁড়া করতেছি, ঠিক আছে। তো এখানে কয়লাগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেল, প্লাস এই গরম বাতাসটা আসলো। তাইলে এখানে আমার একটা এয়ার ফুয়েল মিক্সচার তৈরি হলো। এই এয়ার ফুয়েল মিক্সচারটা হচ্ছে আরো একটা ফ্যান দিয়ে আমরা সরাসরি বার্নারে নিয়ে গেলাম। এখন এখানে হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচারটা, আর এখানে হচ্ছে বাকি আগে 70% বাতাস, ঠিক আছে। এখন আপনারা বলবেন যে এই যে এই 30% যে গরম বাতাসটা, এই 30% বাতাস লাগলো কেন? এই 30% গরম বাতাসটা লাগছে হচ্ছে কয়লা সাধারণত পুরোপুরি হয় না, ড্রাই হয় না, ঠিক আছে, কয়লার মধ্যে কিছু ময়েশ্চার থেকে যায়। এই গরম বাতাসটা করে কি, এখান দিয়ে যখন ফ্লো করে তখন সেই গরম বাতাস মানে কয়লা থেকে আমাদের ময়েশ্চারটা টেনে নিয়ে যায় এবং কয়লাটা এখানে বাকিটা পালমারাইজড হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কয়লা, এখানে আমার বাতাস, এখানে বাতাস, এই সব বাতাস আর কয়লা মিলে এখানে গিয়ে আমার বার্ন হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই এয়ারটা ইউজ হয় ড্রাইং এর কাজে, আর এই এয়ারটা ইউজ হয়েছে কি বার্নিং এর কাজে। এটা হচ্ছে আমাদের পালভারাইজ কোল ফার্নেস, আর এগুলাই লিখছে, ঠিক আছে, বর্ণনা আকারে, যেখানে ইন্ডিভিজুয়াল দুটো ফ্লো তৈরি করতে হবে। তারপর এখানে মানে এই যে আমরা বাতাসের হারটা নিয়ন্ত্রণ করবো, কত পার্সেন্ট যাচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে যে আমাদের ইগনিশনটা কেমন হয়েছে, এটা কি স্টেবল ইগনিশন হয়েছে। এই যে স্টেবল ইগনিশন কথা বলা আছে, দেখেন এই যে ফ্লেম শেপ মুভমেন্ট, ঠিক আছে, এগুলোর কথা বলা আছে। তারপর হচ্ছে টু প্রিভেন্ট ফ্ল্যাশব্যাক ইনটু দ্য বার্নার। আচ্ছা, পালভারাইজ কোল বার্নারে কি কি থাকা উচিত, ঠিক আছে, বৈশিষ্ট্য থাকা উচিত, এগুলা বলতেছে আর কি, যে দুটো ইন্ডিভিজুয়াল ফ্লো থাকা উচিত, স্টেবল ইগনিশন মেইনটেইন করার ফিচার থাকা উচিত। তারপর বার্নারে যাতে ফ্ল্যাশব্যাক না করে, মানে হচ্ছে যে এই যে এটা তো বার্নার, এখানে যদি আমার হয় এয়ার ফুয়েল মিক্সচার বার্ন করে, তো এখান থেকে তো আমরা ফ্লেম প্রোপাগেট করবো, যে আইসি ইঞ্জিনে দেখছেন না আপনার, ফ্লেম প্রোপাগেট কেমিক্যাল আসলে ফ্লেমটা ছড়ায় যায়, এটা যাতে আবার ভিতরের দিকে ফ্ল্যাশব্যাক না করে, ঠিক আছে। তারপর হচ্ছে যে secondary air quantity should be controlled since too much air can cool the mixture and prevent its heating to the ignition temperature। আচ্ছা, এই যে এখানে হচ্ছে প্রাইমারি এয়ার, যেটা হচ্ছে আমার কয়লা থেকে আমার ময়েশ্চারটা তুলে নিচ্ছে, আর সেকেন্ডারি এয়ার হচ্ছে সেই এয়ার যে এয়ার কি করতেছে, বার্নিং এর কাজে ইউজ হচ্ছে, অক্সিজেন সাপ্লাই করতেছে। বলতেছে সেকেন্ডারি এয়ার যদি আমার খুব বেশি হয়ে যায় তাহলে কি হবে, আমার এই মিশ্রণের টেম্পারেচার কমে যাবে। এখন মিশ্রণের টেম্পারেচার কমে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে সেলফ ইগনিশন টেম্পারেচার বলে একটা টেম্পারেচার আছে, আপনি যদি আইসি ইঞ্জিনে কোর্স করেন এটা জানবেন। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে ফুয়েল বার্ন করে না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যে আমাদের টেম্পারেচার যাতে এত কম না হয় যে আবার ফুয়েল ইগনিশন টেম্পারেচারে পৌঁছাইতেই না পারে। তো আমাদের এখানে টেম্পারেচার সাফিসিয়েন্টলি হাই রাখার জন্য খুব বেশি পরিমাণ বাতাস এখানে দেওয়া যাবে না, এখানে মোটামুটি 70% মতো বাতাস দিতে হবে, ঠিক আছে, এর বেশি দেওয়া যাবে না। এবার হচ্ছে পালভারাইজারটা স্ট্রাকচার, মানে এখানে যে আমরা পালভারাইজারটা দেখলাম, এই ছোট্ট পালভারাইজারটা স্ট্রাকচার আমরা দেখি। তো পালভারাইজার আসলে কি, কয়লা এখানে ঢুকে, এখানে একটা ড্রামের মতো আছে, এই ড্রামটা হচ্ছে ঘুরে, ঠিক আছে।
তো ড্রামটা ঘুরে ঘুরে যে 18 থেকে 25 আরপিএম, আর এখানে গরম বাতাস যেতে থাকে, গরম বাতাস হচ্ছে এটাকে কয়লাটাকে ড্রাই করতে থাকে। আর সাথে আমাদের কি হয়, এইখানে হচ্ছে যে ড্রামটা ঘুরে 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 আমাদের এই কয়লাগুলোকে আস্তে আস্তে ছোট করে ফেলে, ঠিক আছে। তো এখানে তিনটা স্টেজ আছে পালভারাইজিং প্রসেস, একটা হচ্ছে ফিডিং, ড্রাইং, একটা হচ্ছে গ্রাইন্ডিং। ফিডিং হচ্ছে আমরা দিচ্ছি, ড্রাইং হচ্ছে যে এই যে বাতাসটা যে আমাদের ড্রাই করতেছে, আর গ্রাইন্ডিং হচ্ছে যে আস্তে আস্তে পাউডার গুলো কয়লাগুলো যে গুঁড়া গুঁড়ো হচ্ছে, এটা হচ্ছে গ্রাইন্ডিং, ঠিক আছে। তো এইখানে একটা ক্লাসিফায়ার আছে, এই ক্লাসিফায়ারটা করে কি তুলনামূলক বড় পার্টিকেল যেগুলো থাকে, এখানে বাতাস আর পার্টিকেল তো মুভ করবে, বড় পার্টিকেল গুলোকে টেনে এই দিকে নিয়ে আসে আবার, ঠিক আছে, এনে আবার এখানে গুঁড়া গুঁড়া করে, ঠিক আছে। এখানে একটা ফিডব্যাক সিস্টেমের মতো আছে। আর বাকি যে ছোট পার্টিকেল গুলো আছে, এই ছোট পার্টিকেল আর বাতাসগুলো এখান দিয়ে মুভ করে চলবে, এটা ফিল্টারের মতো, ঠিক আছে। আচ্ছা, ফিডিং সিস্টেম কি, এখানে তিনটা সিস্টেম আছে, ফিডিং, ড্রাইং, গ্রাইন্ডিং, মানে কি পরিমাণ কয়লা দিচ্ছি। তো ফিডিং সিস্টেম কন্ট্রোলস দ্য ফুয়েল ফিড রেট অ্যাকর্ডিং টু বয়লার ডিমান্ড এন্ড রিকোয়ার্ড এয়ার রেট ফর ড্রাইং, দেন ট্রান্সপোর্টিং দ্য পালভারাইজড ফুয়েল এন্ড প্রাইমারি এয়ার স্ট্রিম টু দ্য বার্নার। মানে মনে করেন এখন পাওয়ার প্ল্যান্টের ডিমান্ড কমে গেছে, তো ডিমান্ড কমে গেলে কি করতে হবে, এই মুহূর্তে ডিমান্ড যদি কমে যায় তাহলে আমার কি কম ফুয়েল বার্ন করতে হবে, যাতে আমার কম বয়লার কম স্টিম তৈরি করে, যাতে আমার কম পাওয়ার তৈরি হয়, ঠিক আছে। তো কম ফুয়েল ফিট করার জন্য এখানে সিস্টেম থাকতে হবে, কম ফুয়েল কম বেশি ফিট করানোর জন্য, ঠিক আছে। তারপর হার্ট অফ দ্য ইকুইপমেন্ট, আচ্ছা এটা আর কিছু জানা দরকার নেই। গ্রাইন্ডিং ইজ পারফর্ম বাই ইম্প্যাক্ট, অ্যাট্রিশন, ক্রাশিং। মানে ইম্প্যাক্ট মানে হচ্ছে ধাক্কা, মানে হঠাৎ করে ধাক্কা, অ্যাট্রিশন, ক্রাশিং, এই বিভিন্ন ভাবে আমার কি গুঁড়া করা হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পালভারাইজড কোল ফার্নেস। পরীক্ষায় আপনাদের প্রশ্ন থাকবে হচ্ছে যে পালভারাইজড কোল ফার্নেস নিয়ে লিখতে, ঠিক আছে। এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, আপনারা আপনাদের মতো করে লিখবেন, আর অবশ্যই এই ডায়াগ্রামটা দিবেন, ঠিক আছে। কারণ এইটা দিলে আপনারা কোশ্চেনটা মানে অ্যান্সারটা ব্যাখ্যা করতে পারবেন। আছেন, শুনছেন? হ্যালো, স্যার ওই জি স্যার। ফিগারের সাথে ফিগারের বর্ণনা আবার জি স্যার, বুঝতে পারছি লিখতে হবে। হ্যাঁ ফিগার দিয়ে বর্ণনা বেশি দেওয়ার দরকার নেই। ওই যেটা বললাম 70% আচ্ছা 30% একটা হিসাব বললাম, আর ড্রাইং এর কথা বললাম, 70% জি অক্সিজেন জি ইউজ করা হয় এটা বললাম, এইগুলোই লিখবেন, ঠিক আছে। নিজের ভাষায় লিখবেন, পাশে পাশে নোট দেওয়া আছে, আপনারা আপনাদের মতো করে লিখবেন আর কি, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আর একটা টপিক হচ্ছে যে ফ্লুইডাইজড বেড কম্পাশন। আচ্ছা, এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, এগুলো আমরা পরে ব্যাখ্যা করব। মেকানিজম এখন বললাম না, মেকানিজম আমি দেখালাম, এগুলো পরে দেখাবো, মিডের পরে দেখাবো। আচ্ছা, ফ্লুইডাইজড বেড কম্বিনেশন অফ সলিড ফুয়েলস। আচ্ছা, এইখানে ইয়াটা কি, এইখানে হচ্ছে যে উপরে আমরা একটু আগে দেখছিলাম যে চুলার মতো একটা সিস্টেম থাকে, গ্রেটিং সিস্টেম, একটা হচ্ছে যে ফার্নেস, যেমন পালভারাইজড হচ্ছে ফার্নেস সিস্টেম, এই যে ফার্নেস সিস্টেম, আর আরেকটা হচ্ছে গ্রেটিং সিস্টেম, চুলার মতো, ঠিক আছে, যেটার উপর আমাদের ইয়াগুলো রাখা হয়, কয়লাগুলো রাখা হয়। তো এই ফ্লুইডাইজড বেড হচ্ছে সাধারণত কিছুটা এই টাইপের, ঠিক আছে। এখানে আরো কিছু স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে যে স্যার আপনার বয়স আসে না। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন শোনা যায়? জি জি স্যার। স্যার, শোনা যায়। আচ্ছা, তো দেখেন, ফ্লুইডাইজড বেড হচ্ছে যে সহজ কথায় আমার এখানে চুলার মতো থাকে, তো চুলার উপরে হচ্ছে আমাদের কয়লা থাকে এবং বালি থাকে, ঠিক আছে। ফুয়েল গুলো এখান থেকে দেওয়া হয়, এখানে একটা বালির মতো থাকে, তো বালির একটা বেড থাকে। তো এখান থেকে প্রাইমারি এয়ার যায়, এখানে আমার সেকেন্ডারি এয়ার যায় হচ্ছে এই পাশ দিয়ে, সেটা হচ্ছে আমাদের কি রিঅ্যাকশন হওয়ার জন্য। এই জায়গায় আমাদের কম্বাশন হয়, কম্বাশন হওয়ার পরে এখান থেকে কিছু হিট রিমুভ করে, তো এই দিক দিয়ে গিয়ে এখানে একটা সাইক্লোন তৈরি হয়। সাইক্লোন তৈরি হওয়ার মাধ্যমে যেহেতু ঘুরতে থাকে, এখানে যে ভারী পার্টিকেল গুলো ছিল বা বালিগুলো ছিল, বালিগুলো হচ্ছে কি আমরা কি জানি হচ্ছে, মনে করেন আপনি যদি একটা পাথর রশিতে বেঁধে ঘুরান তাহলে কি হবে, পাথরটা হচ্ছে বাইরের দিকে চলে যেতে চাইবে,
ঠিক একইভাবে ওই যে ভারী কণাগুলো হচ্ছে চারদিকে চলে যায়, চলে গিয়ে ওরা এই জায়গা দিয়ে পড়ে যায় আসলে, ঠিক আছে। তো এখন আমরা কেন ফ্লুইডাইজ বেড ইউজ করি ওইটা আমরা একটু দেখি। তো বলতেছে হচ্ছে the bed normally contains only a small percentage of burning fuel, মানে মাত্র 1 থেকে 2% বার্নিং ফুয়েল থাকে, আর বাকিগুলো থাকে হচ্ছে ইনার্ট পার্টিকেল, ঠিক আছে। তো এই যে ইনার্ট পার্টিকেল যেগুলো আছে বালিগুলো, এই বালিগুলো হচ্ছে আমাদের এই বার্নিং পার্টিকেল গুলো থেকে হিটটা নিয়ে যায়, ঠিক আছে। এই বার্নিং পার্টিকেল গুলো থেকে হিটটা নিয়ে যায়। তো এই ইনার্ট পার্টিকেল মানে বালিগুলো যদি আমার হিটটা অ্যাবজর্ব করে নেয়, তাইলে আমার এই যে ওই যে ফুয়েল গুলো আছে ওগুলো হচ্ছে যে অ্যাশে কনভার্ট হয়ে যায়। তো ওই অ্যাশ গুলো যাতে আবার মেল্ট না হয়, ঠিক আছে, মানে অ্যাশের মেল্টিং পয়েন্টের নিচে টেম্পারেচার নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, the temperature of the bed when burning solid fuels is commonly controlled to about 850 ডিগ্রি। এই বালি ইউজ করার ফজিলত হচ্ছে যে আমরা এখানে টেম্পারেচারটা অনেক হাই ইয়াতে নিচ্ছি না, ঠিক আছে, মানে টেম্পারেচারটাকে আমরা কন্ট্রোল করতেছি, একটু কম টেম্পারেচারে কন্ট্রোল করতেছি। এখন আপনারা বলবেন যে কেন বেশি কেন কম, এটা আমরা দেখতেছি। The bed temperature during startup should be raised to solid fuel ignition temperature, which may vary from 450 degree to 500 degree depending on the type of fuel by burning fuel gas or oil in the bed। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের ফুয়েল গুলার ইগনিশন টেম্পারেচার, আমরা বলছি কি একটা টেম্পারেচার নিচে ফুয়েল বার্ন করে না, তো এগুলোর ইগনিশন টেম্পারেচার হচ্ছে যে এই যে 450 থেকে 500 ডিগ্রির মতো হয়। তো আমরা করতেছি কি এই টেম্পারেচারটাকে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে এরা আসলে ইগনিশন হয়। তো কিন্তু টেম্পারেচারটা 850 ডিগ্রির মতো আমরা নিই আর কি, ঠিক আছে। তো যখন আমার বয়লারটা স্টার্ট হয় তখন হচ্ছে যে এই টেম্পারেচারটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, 450 থেকে 500 ডিগ্রি দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। Depending on the fuel by burning fuel gas or oil in the bed। তারপর হচ্ছে যে শুরুতে আমাদের ফুয়েল একটু বেশি দিতে হবে। শুরুতে যদি আপনি ফুয়েল বেশি দেন তাহলে হচ্ছে কি আপনার এখানে টেম্পারেচারটা খুব দ্রুত উপরে উঠবে, ঠিক আছে। আর এরপর ফুয়েল কম দিলে চলবে, এরপর হচ্ছে যে আপনার টেম্পারেচারটা সাস্টেইন হবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে আমাদের ইয়াটা দেখাইছে, ছোট একটা স্ট্রাকচার দেখাইছে। তো এখানে ফ্লুইডাইজ বেড রিঅ্যাক্টর হচ্ছে এইরকম, এখান থেকে আমরা ফুয়েলটা ফিড করতেছি, বালির থেকে আমরা টেম্পারেচারটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে, বালি থেকে টেম্পারেচার নিয়ে যাচ্ছি যাতে আমার এই টোটাল বেডের টেম্পারেচার 850 বেশি না উঠে। তারপর এখান থেকে আমরা এই যে ফ্লুইডাইজড বেড হচ্ছে যে এখানে যখন আমাদের ইয়া করলাম কম্বাসন করলাম, এখানে আমাদের কি থাকবে, আমাদের একটা গ্যাস তৈরি হবে না, এই গ্যাসটাকে আমরা এখান দিয়ে পাস করতেছি, ঠিক আছে। এই গ্যাসটাকে এখান দিয়ে পাস করে এখানে ক্লিন গ্যাসটাকে, এখানে একটা গ্যাস ইকুইপমেন্ট আছে, একটা ফিল্টার আছে, ঠিক আছে। তো ক্লিন গ্যাসটাকে আমি পাঠিয়ে দিচ্ছি হচ্ছে বয়লারে হিট করার জন্য, আর বাকি যে গ্যাসটা আছে, বাকি যে ইয়াগুলো আছে আমাদের বালি টালি আছে, এগুলাকে আমরা এখান থেকে রিসাইকেল করে ফেলে দিচ্ছি। এখানে এটা হচ্ছে এরকম সাইক্লোন স্ট্রাকচারে পড়তেছে, ঠিক আছে, এই জিনিসটাই। আচ্ছা, তো এটাকে আবার এখানে নিয়ে যাচ্ছে, আর এইটুকুই আপাতত, ঠিক আছে। এইখানে একটা প্লেনাম বলে একটা শব্দ আছে, প্লেনাম হচ্ছে যে আপনার ওই যে ওই গ্রেডটা আর কি, ঠিক আছে, ডিস্ট্রিবিউটর, কুলিং টিউবস, এগুলো একই জিনিসের বিভিন্ন চেহারা, ঠিক আছে। আচ্ছা, বলছে যে এই ফার্নেসটার এই জায়গাটা একটু দেখার আছে, পুরা পাওয়ার প্ল্যান্টের কনটেক্সটের মধ্যে দেখলাম না। আচ্ছা, এই জায়গাটা একটু ঢুকি, এটা দেখলাম না শেষ। দেখেন, এই দ্য ফার্নেস হ্যাজ 3 জোনস, লোয়ার জোন, আপার জোন। লোয়ার জোন হচ্ছে এই যে সেকেন্ডারি এয়ার যেখান থেকে ঢুকে এর নিচের অংশ হচ্ছে লোয়ার জোন, আপার জোন হচ্ছে এই উপরের অংশটা, আর আরেকটা জোন হচ্ছে যে হট সলিড গ্যাস সেপারেটর, যেখানে হচ্ছে যে আমাদের গ্যাসটা বাইরে হয়ে যায় আর আমাদের যে গরম সলিড আছে সেটা এখান থেকে নিচে পড়ে যায়, ঠিক আছে। লোয়ার জোন ইজ মাচ ডেন্সার দেন দ্য আপার জোন। আচ্ছা, নিচের জোনটা বেশি ডেন্স হয় উপরের জোনের থেকে। Thus it serves as an insulating storage of hot solids, providing the CFB boiler with a thermal flywheel। আচ্ছা, ফ্লাইহুইলের কাজ কি? ফ্লাইহুইলের কাজ হচ্ছে যে আমাদের ক্যাপাসিটরের মতো। ইঞ্জিনের ফ্লাইহুইল যখন দেখছেন তখন দেখবেন যে ইঞ্জিনের যে পাওয়ার স্ট্রোকটা ওইখানে আমার সাধারণত বেশি অ্যাক্সেলারেশন হওয়ার কথা,
আর ইঞ্জিনের যে আমাদের মানে রিটার্ন স্ট্রোকটা, ওইখানে আমাদের কি অ্যাক্সেলারেশন কমে যাওয়ার কথা, ঠিক আছে? তো গাড়িতে আমাদের ধাক্কায় ধাক্কা চলার কথা, তাহলে গাড়ি আমাদের এত স্মুথ চলে কেমনে? আমরা করি কি, এক পাশে একটা ইঞ্জিনের সাথে ফ্লাইহুইল ইউজ করি, ফ্লাইহুইলটা অনেক ভারী হয়, ঠিক আছে? এখন এখন ফ্লাইহুইল যখন ভারী হয় তখন সে কি করে, তো ইঞ্জিন যখন অ্যাক্সেলারেট করতে চায় তখন ফ্লাইহুইলটা একটা বাধা দেয়, যেহেতু অনেক ভারী একটা জিনিস ঘুরাইতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু একবার যখন অ্যাক্সেলারেশন স্ট্রোকের কারণে ফ্লাইহুইলটা ঘুরে যায়, তখন হচ্ছে যে আমার ইঞ্জিন যখন রিটার্ন স্ট্রোকে যায় তখন ওই ফ্লাইহুইলের ইনার্শিয়াটা আমার কি করে, মানে ইঞ্জিনটাকে ভালোভাবে এইড করে, ঠিক আছে? এই কারণে যেটা হয় সেটা হচ্ছে রিটার্ন স্ট্রোকেও ভালোই স্পিডে জিনিসটা রিটার্ন করে। তো এর মানে হচ্ছে যে তখন আমার এই হেভি অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন থাকে না, ঠিক আছে? খুব দ্রুত স্পিডে উঠে না বা খুব দ্রুত স্পিড পড়ে যায় না, দেখা যায় যে একটা মোটামুটি কনস্ট্যান্ট স্পিডে চলতেছে। তো এইটা হচ্ছে ফ্লাইহুইলের কাজ। তো এখানে বলতেছে সিএফভি বয়লার, যে এই বয়লারটাকে একটা থার্মাল ফ্লাইহুইল দেয়, মানে হচ্ছে যখন বয়লারের লোড বেড়ে যায় তখন প্রাইমারি থেকে সেকেন্ডারি এয়ারের প্রপোর্শন, এই যে যখন বয়লারের লোড বাড়ে মানে হচ্ছে যখন আমার বেশি পরিমাণ ফুয়েল হিট করতে হবে, ঠিক আছে? তখন আমার এই সেকেন্ডারি যেই আমাদের এয়ার, তার তুলনায় প্রাইমারি এয়ার বাড়ায় দেওয়া হয়, কারণ কি এই প্রাইমারি এয়ার হচ্ছে কি আমাদের আস্তে আস্তে জিনিসটাকে করে, মানে কম বাসন করে, ঠিক আছে? আর যখন আমার মানে এই জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে এইভাবে, দেখেন আমি আপনাদের একটা ভিডিও দেখাই তাহলে আর একটু ভালো বুঝবেন না। স্যার একটু শেষ করে দেন স্যার, সবাই টায়ার্ড স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনই শেষ করে দিচ্ছি, আচ্ছা স্লাইডের হচ্ছে এতটুকুই, ঠিক আছে? স্লাইডের আর কিছু নাই। তাইলে আপনাদের এখান থেকে এই স্লাইড থেকে দুইটা টপিক থাকবে, একটা হচ্ছে যে এই যে ফ্লুইডাইজ বেড, সার্কুলেটিং ফ্লুইডাইজ বেড, আর একটা হচ্ছে যে ওই যে পালভারাইজ, কোল পালভারাইজেশন, ঠিক আছে? স্যার টোটাল সাজেশনটা একটু সামারাইজ করে দেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই দেখেন এখান থেকে এই 3 পেজ, ঠিক আছে? এই পেজ, এই যে পালভারাইজ কোল ফার্নেস, ঠিক আছে? আমি স্লাইডে দিব পালভারাইজ কোল ফার্নেসের এই পেজ আর এই পেজ, ঠিক আছে? আর ফ্লুইডাইজ বেড স্যার একটু আবার কম্বাশনের, দেখেন স্যার, নেট চলে আচ্ছা গেছিল। আচ্ছা, দেখেন পালভারাইজ কোল ফার্নেসের এই পেজ আর এই পেজ, ঠিক আছে? আর ফ্লুইডাইজ স্যার পেজ নাম্বার স্যার একটু 10, 11, 12, আর ফ্লুইডাইজ বেসড কম্বাশনের এই যে 15, 16, 17, ঠিক আছে? এই স্লাইডের এই 6 পেজ, 10, 11, 12, 15, 16, 17। আচ্ছা, তারপর আজকে যে ম্যাথটা করাইছি না, জি স্যার, একটা ম্যাথ ছিল বড়। তারপরে হচ্ছে আজকের ম্যাথটা, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, আমি একটা খুলতেছি, ওয়েট। তারপর হচ্ছে যে আজকের ম্যাথটা দেখলেন না, এই আজকের ম্যাথটা, ঠিক আছে? আজকের ম্যাথটা তো সেমই থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের ম্যাথটা সেমই থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের একটা ম্যাথ করেছি না, এইরকম একটা ম্যাথ থাকবে, ঠিক আছে? মান চেঞ্জ থাকতে পারে, আপনারা এটা দেখে নেবেন, আমি এটা পাঠাই দিব আপনাদের, ঠিক আছে? এই নোটটা পাঠাই দিব, এই যে স্যার ডিস্ট্রিবিউশন। নোটটা দিয়ে দেন স্যার, আর ওই আচ্ছা যে যদি কোনো পিডিএফ থাকে স্যার দিয়ে দিন। আচ্ছা, তাইলে কয়টা হলো? 3টা হলো না? স্যার 4টা না, থিওরি তো 2টা দিলেন লাস্ট পিডিএফ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা বাকি আছে, তাই তো? আর হচ্ছে আমি ক্লাসে একটা অঙ্ক করেছি, মনে আছে? ক্লাসে একটা অঙ্ক করেছি, ওটা হলো যে 2টা অঙ্ক দিচ্ছিলাম। গ্রাফের অঙ্ক করাইছিলেন। দাঁড়ান একটা মিনিট, দাঁড়ান। গত ক্লাসে 2টা ম্যাথ সাজেশন দিছিলাম। স্যার থিওরি কি একটা থাকবে আর বাকি সব ম্যাথ? বলতেছি, একটু ওয়েট করো। থিওরি হচ্ছে যে 2টা কোশ্চেন দেখাইছি না,
পালভারাসের ফ্লুইডেস বেড, এখান থেকে থিওরি থাকবে একটা কোশ্চেন, ঠিক আছে? একটা কোশ্চেন কমপ্লিটলি থিওরি থাকবে। স্যার ক্লাসে আর ম্যাথ করাইছিলেন বাকিগুলো math। লোড ফ্যাক্টরের ম্যাথ করাইছিলেন, হ্যাঁ হ্যাঁ পাওয়ার প্ল্যান্ট ইকোনমিক্সের। আচ্ছা, আরেকটা থাকবে হচ্ছে যে দেখাই আপনাদের। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। বের করতেছি, একটু দাঁড়ান, একটু wait করেন। আপনাদেরকে কি পিকে নাগের বইয়ের একটা স্ক্রিনশট দিছিলাম, একটা পিডিএফ দিছিলাম পিকে নাগের বইয়ের? জি স্যার, জি স্যার দিয়েছিলেন বইয়ের এই বইয়ে 1.1 এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল 1.1 আর এক্সাম্পল 1.10টা করবেন, ঠিক আছে? বাসায় স্যার আবার বলেন। এক্সাম্পল 1.1 আর এক্সাম্পল 1.10। স্যার এই দুইটা কি ক্লাস করাইছিলেন না? হ্যাঁ 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 ওকে স্যার। ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের টোটাল কয়টা দিলাম? 1 2 3 4 5টা দিলাম, তাই না? জি স্যার, 3টা এগুলা- ম্যাথ আর হ্যাঁ। হচ্ছে দুইটা থিওরি। ঠিক আছে, এগুলোর মধ্যে থেকে প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে। স্যার ওই যে বাকি স্ল্যাবগুলো দিয়ে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে। তো কি কি বাকি আছে বলেন তো? পিকে নাগের বইটা দিছি খালি, তাই না? স্যার শুধু পিকে নাকের বই দিয়েছেন, আর কোনো কিছু দেন নাই। আর নোট দিই নাই এখনো, তাই না? নোট দিই নাই আর স্লাইডে দিই নাই। ওকে ঠিক আছে, আর এগুলো কিছু এখন দেন পাঠিয়ে না দিচ্ছি। স্যার। ঠিক আছে, ঠিক পাঠিয়ে আছে। দিচ্ছি। ওকে। আচ্ছা, এই ইয়াটা একটু লিখে দেন, কি বলে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না, ঠিক আছে? ওকে, আজকে এখানে রাখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।